আসসালামু আলাইকুম প্রিয় এক্সিসবাসী, কেমন আছেন সবাই? এক্সিস মেডিকেল স্কুল কর্তৃক আয়োজিত ফার্স্ট অফ এক্সামিনিদের জন্য যে ফিজিওলজি রিভিউ প্লাস রিটেন সিরিজের আয়োজন করা হয়েছে, সেই সিরিজের রিটেন সেশনের আজকে নার্ভাস সিস্টেমের উপর দুটো রিটেন ক্লাস হওয়ার কথা। তার প্রথম রিটেন ক্লাসটি নিয়ে আরো একবার আপনাদের সামনে চলে এসেছি আমি, কে এম এস সাজিদ ফ্রম শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ, সেশন 2017-18। আর অলরেডি বলে ফেললাম, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নার্ভাস সিস্টেমের প্রথম একটা যে রিটেন ক্লাস, সেই রিটেন ক্লাসটা নিয়ে। তো আমি প্রিভিয়াস দুটা ক্লাসে নার্ভাস সিস্টেমের অলমোস্ট অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করে ফেলছি। যে রিভিউ ক্লাস যেহেতু আমার তো হাতে ওইভাবে সময় নেই, তাই আমরা চেষ্টা করছি যে যতটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়া যায়। নার্ভাস সিস্টেমের একটা মজার বিষয় হচ্ছে যে তুমি যদি রিভিউ ক্লাসটা দেখো বা আমরা যে এজ এ হোল কথাগুলো বলছি প্রথম দুইটা ক্লাসে, সেই কথাগুলোতে কি হয়েছে, রিটেন সেশনে আজকে আমরা যে কোশ্চেন গুলো আলোচনা করব, সেই কোশ্চেন গুলোর দেখা যাবে অলমোস্ট সবগুলোর অ্যান্সার আমি অলরেডি দিয়ে ফেলছি। আমি আজকে শুধু ক্লাসে তোমাদের হচ্ছে যে কোশ্চেন গুলা, সেই কোশ্চেন গুলা দেখাবো যে কি কোশ্চেন গুলো সাধারণত এসে থাকে। আমি ইম্পর্টেন্স গুলো বলে দিব যে এই কোশ্চেনটা বেশি আর কম দেখবা, আর হচ্ছে প্রেজেন্টেশনের ধরনটা বলে দিব। দেখবা যে উত্তর আমার অলরেডি বলা শেষ। তো সেটা জন্য যে যেটা করতে হবে, যে আমার এই রিটেন সেশনে সরি, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে যেহেতু উত্তর বলা শেষ, তো নার্ভাস সিস্টেমের মজাটা যেটা আমি বলতে যাচ্ছি, যে তুমি যদি এটা রিটেন সেশনের জন্য মানে রিটেন কোশ্চেনের যদি তুমি নিজেকে প্রিপেয়ার করো, রিটেন প্রশ্নগুলো তুমি রেডি করো, দেখবা যে তোমার ভাইবার নার্ভাস কাটার জন্য ভাইবার 80% পড়া কমপ্লিট। 80% পড়া হচ্ছে কমপ্লিট। যে বাকি 20% কিছু ছোটখাটো ইনফো বা কিছু অ্যামাউন্ট পার্সেন্টেজ, কিছু ছোটখাটো কথাবার্তা এগুলো তো দেখে নিলাম। তো এই জন্য যে মানে আমার রিটেন সেশন আজকে আমার জন্য একটু আরামদায়ক, কজ হচ্ছে আমি অলরেডি তোমাদের সব কোশ্চেন অ্যান্সার বলে ফেলছি, তোমাদের ভাইবার জন্য তোমাদের কনসেপশনটা ক্লিয়ার করে ফেলছি। তো কোশ্চেন শুরু করলেই দেখবা যে সেগুলাই আবার নতুন করে আবার রিপিট করতেছি, তাই আমি আজকে বেশি সময় ক্ষেপণ করব না। আজকে যদি যে কোশ্চেন গুলো, আমি কিছু কোশ্চেন এক্সক্লুসিভলি বাদ রাখছিলাম, যে বুঝলাম যেগুলো আসলে ছবি বা ফ্লো চার্ট বা কিছু জিনিস ছাড়া অ্যাকচুয়ালি বলা সম্ভব না বা উচিত না বলা, সেই কোশ্চেন গুলো আমি একটু ডিটেল আলোচনা করবো। বাকি কোশ্চেন গুলো দেখা যাবে যে আমি হয়তো শুধু পয়েন্ট গুলা বলে যাচ্ছি বা প্রেজেন্টেশনের ধরনটা বলে যাচ্ছি। তো ঠিক আছে ভিউয়ার্স, দেরি না করে আমরা শুরু করে দিই আমাদের আজকের যে সেশন, রিটার্ন সেশনে আমি চলে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আজকে আমাদের নার্ভাস সিস্টেমের প্রথম রিটেন ক্লাস। তো দেখো আমাদের প্রথম কোশ্চেনটা ইন্ট্রোডাকশনে বলতেছে হোয়াট আর দ্য মেজর লেভেলস অফ সিনাস ফাংশন। বন্ধুরা মনে পড়ে কিনা, আমি আমার নার্ভাস সিস্টেম শুরুই করছিলাম হচ্ছে এই কোশ্চেনটা দিয়ে, যে মেজর লেভেলস অফ সিনাস ফাংশন। আমরা জানি মেজর লেভেল তিনটা, স্পাইনাল কর্ড লেভেল, লোয়ার ব্রেইন বা সাবকর্টিক্যাল লেভেল, আর হচ্ছে হায়ার ব্রেইন বা কর্টিক্যাল লেভেল। তো আমরা হচ্ছে ফার্স্টে এই তিনটা লেভেল লিখে ফেলবো। আর দেখো নেক্সট কোশ্চেনটা বলতেছে লিস্ট দ্য ফাংশনস অফ এনি টু লেভেলস অফ সিনাস ফাংশন। তো আমরা আমাদের অবজেক্টিভের জন্যই বলো আর ভাইবার জন্যই বলো, আমরা কি তিনটা মানে লেভেল অফ ফাংশন কি মুখস্থ করি। তো সেগুলো একটু লিখে দিব, যে স্পাইনাল কর্ডের ফাংশন গুলো ওয়াকিং আর রিফ্লেক্স মুভমেন্ট, আমি শর্টে বলে যাচ্ছি। লোয়ার ব্রেইনের ক্ষেত্রে হচ্ছে আমার আর্টারিয়াল ব্লাড প্রেশার, রেসপিরেশন, ইকুইলিব্রিয়াম, ভিসারাল সালিভেশন রিফ্লেক্স, সেগুলো। আর কর্টিক্যাল লেভেলে যেটা আমি বলছিলাম যে মেইন কাজ হচ্ছে মেমোরি স্টোর করা এবং প্রিসাইজ অপারেশন, কর্টিক্যাল ইনফরমেশন, তারপর হচ্ছে ওয়েকফুলনেস, আমাদের চিন্তা ভাবনা, বিবেক, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে। তো এই ছিল আমাদের কোশ্চেনটার উত্তর। আর তারপরে কোশ্চেন থেকে হোয়াট ইজ নিউরন। নিউরনের সংজ্ঞা তো আমরা সেই ছোট্টবেলা থেকে পড়ে আসতেছি, যে নিউরন ইজ দ্য স্ট্রাকচার এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম। তো এই ছিল আমার এখানে। তারপরে কোশ্চেনটা আমরা চলে যাই, যে হ্যাঁ এখানে একটা কোশ্চেন ছিল ড্রয়িং লেভেলে টিপিক্যাল নিউরন। এই দেখো সেই একটা নিউরন, এই ছবিটা আমরা ক্লাস 8-এ, আমার এখনো মনে পড়ে, আমি ক্লাস 8-এ যখন জেএসসি পরীক্ষা দিই, আমাদের বাড়ি সম্ভবত ফার্স্ট জেএসসি এক্সামটা না সরি, আমাদের বাড়ি না, আমাদের আরো এক বছর আগে শুরু হয়েছিল। তো আমার জেএসসি পরীক্ষাতেই এই কোশ্চেনটা আসছিল ক্লাস 8-এ। হ্যাঁ, শুনলাম এখন নাকি এডুকেশন সিস্টেম পাল্টাচ্ছে নাকি নাকি বুঝি না। তো এই জিনিসটা ছিল এবং একদম হুবহু আমি ছবিটা এঁকে আসছি, এবং আজও আমি এই জিনিসটাই পড়াচ্ছি। এই সেই ছবি টিপিক্যাল নিউরন। দেখো সেল বডিটা একটু খেয়াল করে আঁকবা, এখানে ডেন্ড্রাইটটা থাকে, আর মেইনলি এক্সনটা দিয়ে খেয়াল রাখবা, এক্সনটা যেন একটু বোল্ড করা হয়। আর এই যে যেহেতু আমরা টিপিক্যাল নিউরন আঁকতেছি, সো আমরা মাইলিনের নিউরন আঁকবো, মানে মাইলিন শীটটা দিব। আর নোড অফ ফ্র্যানবিয়ারটা কিন্তু মার্ক করতে আমরা কখনোই ভুলবো না। সোয়ান সেল, দেখো সোয়ান সেলটা এক কথা মনে রাখো, সোয়ান সেল হচ্ছে আমাদের নার্ভের মাইলিনেশনের সাথে জড়িত।
এই জন্য কি মাইলিন শীথে দেখো সোয়ান সেল আছে, আর সেল বডিতে একটা জিনিস আমরা দিতে বারবারই ভুলে যাই, সেটা হচ্ছে নিসেল গ্র্যানিউল। এই জিনিসটা কিন্তু দিতে যেন ভুল না হয়, নিসেল গ্র্যানিউল কিন্তু অবশ্যই থাকতে হবে একটা নিউরন সেলের বডিতে। হ্যাঁ, এক্সন হিলকটা হচ্ছে অ্যাকচুয়ালি সেল বডির এক্সনের মধ্যেকার যে মানে জয়েন্ট জোড়ালাকার যে জায়গাটা, সেটা হচ্ছে এক্সন হিলক। আর দেখো টার্মিনাল বাটন অ্যাকচুয়ালি কিছুই না, এক্সনটা যেখানে গিয়ে যুক্ত হবে আলটিমেটলি এক্সনটা তো আমার সেন্স ক্যারি করে নিয়ে যায়, হয়তো বা আইদার আমরা জানি যে স্পাইনাল কর্ডের ডরসাল রুট সেলে যুক্ত হবে, হ্যাঁ, অথবা হ্যাঁ সেটাই হয় সাধারণত। তো যুক্ত হওয়ার জন্য যে বিন্দুটা আমাদের একজনের থাকে, যে পয়েন্টটা যে বাটনটা থাকে, সেটাকে আমরা বলি কি টার্মিনাল বাটন। ডেনড্রাইট সেল বডি থেকে যে ছোট ছোট প্রজেকশন গুলো বের হয় সেটাকে ডেনড্রাইট বলে, সেল বডিকে আমরা বলি সোমা। তো মোটামুটি ভাবে এটাই হচ্ছে এটা টিপিক্যাল নিউরনের ফিগার আমরা আঁকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নেক্সট আমরা একটু চলে যাই যে নার্ভ ফাইবার নিয়ে কথা বলবো আমরা। তো ক্লাসিফাই নার্ভ ফাইবার অন দ্য বেসিস অফ ডায়ামিটার এন্ড কন্ডাকশন ভেলোসিটি। দেখো প্রথমে এই কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা আমি বলছি যে এটা সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন। নার্ভ ফাইবার থেকে যদি একটা কোশ্চেন রিটার্ন জন্য পড়তে হয় তাহলে এই কোশ্চেনটা পড়তে হবে। নার্ভ ফাইবার থেকে যদি একটা কোশ্চেন রিটার্ন পড়তে হয় তাহলে হচ্ছে এই কোশ্চেনটা পড়তে হবে, যে ক্লাসিফাই নার্ভ ফাইবার অন দ্য বেসিস অফ ডায়ামিটার এন্ড কন্ডাকশন ভেলোসিটি, এবং এটা হচ্ছে সেই প্রশ্নের উত্তর। এই কোশ্চেনটা আমি আগের দিন বলি নাই, কারণ আমি এটা এইভাবেই দেখাতে যাচ্ছি। দেখো যদি ওভাবে চিন্তা করি ডায়ামিটার এবং কন্ডাকশন ভেলোসিটির উপর ভিত্তি করে, তাহলে তিনটা টাইপ আছে, এ বি এবং সি। বাম থেকে যদি আমরা দেখি এ বি সি, আর এ এর মধ্যে আবার চারটা সাব টাইপ আছে, আলফা বিটা গামা ডেল্টা, যেটা আমি একটু বলছিলাম হচ্ছে পেইন পড়ানোর সময় খুব সংক্ষিপ্ত একটু বলছিলাম যে ফার্স্ট পেইন হচ্ছে আলফা ডেল, হ্যাঁ, তো ওই ব্যাপারটা একটু বলছিলাম। আর স্লো পেইন হচ্ছে সি। তো দেখো যে এ ডেল মানে আলফা ডেল না, সরি ভুল বলছি, এ ডেল। দেখো যে এর মধ্যে যে সাব টাইপ গুলো আছে আলফা বিটা ডেল্টা গামা, তো ডায়ামিটার গুলো একটু আমরা খেয়াল করবো, যে ডায়ামিটার মাইক্রোমিটার আছে 12 থেকে 20, 5 থেকে 12, 3 থেকে 6, 2 থেকে 5। কন্ডাকশন ভেলোসিটি দেখো আস্তে আস্তে কমতেছে, 70 থেকে 120, 30 থেকে 70 এইভাবে কমবে। এটা পুরোটাই মুখস্থের বিষয় বন্ধুরা। এখানে অ্যাকচুয়ালি কোনো টিপস এন্ড ট্রিক্স আমার এখন পর্যন্ত জানা নাই। আমার একটা মুখস্থ করতে খুব কষ্ট হয়েছিল, এটা পরীক্ষার আগের দিন রাতে পড়তাম অলওয়েজ, কারণ আমি জানি যে এই কোশ্চেনটা রিটার্নের জন্য পড়ে যেতেই হবে। হ্যাঁ, এই কোশ্চেনটা রিটার্ন পরীক্ষার আগে পড়ে না যাওয়াটা হচ্ছে এরকম পাপের শামিল আর কি। তো এটা একটু আমরা একটু দেখবো। আর দেখো ফাংশন অ্যাকচুয়ালি লিখতে পারলে ভালো, অ্যাটলিস্ট যদি তুমি একটা দুটো করেও লেখো তাও মোটামুটি মানে কাজ চালানো যাবে। হ্যাঁ, যেমন যেগুলোর মধ্যে একটা করে আছে সেগুলো তো আছেই, ঠিক আছে। দেখো প্রোপ্রিওসেপশন, সোমাটিক মোটর। প্রোপ্রিওসেপশন তো আমরা জানি জয়েন্টের পজিশন মুভমেন্ট হচ্ছে প্রোপ্রিওসেপশন। বিটটা দিয়ে দেখো টাচ আর প্রেসার। হ্যাঁ, গামা দেখো মোটর টু মাসল স্পিন্ডাল। দেখো ডেলে হচ্ছে পেইন। হ্যাঁ, পেইন এখানে আমরা একটু স্পেসিফিক করে লিখবো ফাস্ট পেইন। হ্যাঁ, যে পেইনের সেন্সেশনটা মানে সেন্সেশন এলিসিট হওয়ার 0.2 সেকেন্ডের মধ্যে কি আমার সেন্সটা ফিল করা যায়, সেটা হচ্ছে কি ফাস্ট পেইন, এবং সেটা ক্যারি করে কে ডেল ফাইবারটা, ঠিক আছে। পেইন, টাচ, কোল্ড এগুলো। বি এর দেখো ডায়ামিটার অনেক কম, লেস দেন 3। তার তার কন্ডাকশন ভেলোসিটি হচ্ছে অনেক কম, কারণ দেখো ডায়ামিটার যত বেশি হবে কন্ডাকশন ভেলোসিটি তত বেশি হবে। আমরা কি আমরা প্রবাহী পড়ছি, আমরা ফ্লুইড। ফ্লুইড মানে কি শুধু লিকুইডই ফ্লুইড না, গ্যাসও কি একটা ফ্লুইড, প্রবাহী। প্রবাহী যদি কোনো কিছুর মধ্যে দিয়ে যায়, সেটা ইলেকট্রিক ইম্পালস হোক, ওয়াটার হোক, যাই হোক, যে নার্ভ ইম্পালস ন্যাচারালি কি ইলেকট্রিক ইম্পালস, নার্ভের মধ্যে দিয়ে যেটা যায় সেটা অলওয়েজ ইলেকট্রিসিটি। তো সেই ইলেকট্রিসিটি যদি আমার নার্ভের মধ্যে দিয়ে যায়, নার্ভের যদি ডায়ামিটার বেশি থাকে তাহলে কি তার কন্ডাকশন ভেলোসিটি বেশি হবে, এটা সিম্পল কথা। তো এই জন্যই দেখো যে আস্তে আস্তে কি আমার ডায়ামিটারও কমতেছে আর কন্ডাকশন ভেলোসিটি কমতেছে। বি এর ফাংশন দেখো প্রিগ্যাংলিওনিক অটোনমি। হ্যাঁ, অটোনমিক নার্ভাস সিস্টেম পড়ানোর সময় দেখবো, আর অ্যানাটমিতেও দেখি আমরা, তো এটা এখন বলবো না। সি হচ্ছে ডরসাল রুট আর সিম্পাথেটিক, দুইটা ভাগ আছে। তারপরে কি দেখো সি এর ডরসাল রুট ফাইবারটা হচ্ছে পেইন ক্যারি করে, এটা হচ্ছে স্লো পেইন। হ্যাঁ, তো আমরা পেইনটা নিয়ে বেশি আলোচনা করি কারণ আমাদের জীবন অনেক পেইন, আর কেন জানি না পরীক্ষা টিচাররা পেইনটা নিয়ে বেশি কোশ্চেন করতে পছন্দ করে, ঠিক আছে। তো আমরা যেখানে যেখানে পেইন পাবো সকল পেইন কি আমরা মাথার মধ্যে ধরে রাখবো, ঠিক আছে। এইভাবে পড়তে পড়তে লাইফটা একদিন পেইনফুল হবে। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আশা করি কারোর লাইফ পেইনফুল না হোক। তো যাই হোক, পেইন, টেম্পারেচার, সাম মেকানোরিসেপশন, রিফ্লেক্স রেসপন্স, এগুলো হচ্ছে সি এর কাজ। সিম্প্যাথেটিক এর কাজ দেখো পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক, ঠিক আছে। নরমালি এই কথা হচ্ছে যে আমাদের তো গ্যাংলিয়া থাকে স্পাইনাল কর্ডে, তো গ্যাংলিয়ার প্রি থেকে কিছু আগে থেকে কিছু ফাইবার বেরোয় যেটা প্রি গ্যাংলিয়নিক, আর দেখো পোস্ট গ্যাংলিয়নিক কিছু ফাইবার বেরোয় ওগুলো হচ্ছে সিম্প্যাথেটিক কাজ করে আর কি। তো এটা আমরা অটোনমিক নার্ভাস সিস্টেম পড়ার সময় একটু বিশদভাবে দেখবো আর কি। তো এই ছকটা মোটামুটি ভাবে আমাদের রিটেনের আগের দিন রাতে পড়ে যেতে হবে, কারণ এটা রিটেনের জন্য খুব সুপার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং একটু মুখস্থ করেই যেতে হবে। নেক্সট দেখো যে মেনশন দ্য প্রপার্টিজ অফ নার্ভ ফাইবার। এটা অ্যাকচুয়ালি আর কি দেখাবো, এটা তো আমরা তোমাদেরকে একটু বলার চেষ্টা করছিলাম যে নার্ভ ফাইবার প্রপার্টিজ গুলো কি হয়। আর একটু বলে যে এক্সাইটেবিলিটি, কন্ডাক্টিভিটি, রিফ্র্যাক্টরি পিরিয়ড, অল অন নন ল,
অ্যাডাপ্টেশন, অ্যান্টিড্রোমিক কন্ডাকশন, ইনডিফ্যাটিগেবিলিটি আর সামেশন। তো এখন ন্যাচারালি কোশ্চেনটা এইভাবেই আসে যে হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ নার্ভ ফাইবার, এক্সপ্লেইন এনি টু অফ দেম, তোমার যে দুটো সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, তা আমার যেমন হচ্ছে যে এইখানে এসে আমার ওই এক্সাইটেবিলিটি লিখতে খুব ভালো লাগতো। হ্যাঁ, আর হচ্ছে তোমার অ্যান্টিড্রোমিক কন্ডাকশনটা লিখতে ভালো লাগতো। ইনডিফ্যাটিগেবিলিটি অনেক ভালো একটা প্রপার্টি, কজ এটা ফাইবারও জিজ্ঞাসা করেছে। ইনডিফ্যাটিগেবিলিটি মানে নার্ভ ফাইবার কখনো কি ফ্যাটিক হবে না, নার্ভ ফাইবার যে মাসলের সাথে অ্যাসোসিয়েটেড সেই মাসল ফ্যাটিক হইতে পারে। তো এটা তোমাকে বুঝাইছিলাম রিভিউ ক্লাসে, আমার আগের দুটো রিভিউ ক্লাস অবশ্যই দেখবা। এটা না বুঝলে আজকে রিটেল সেশনটা দেখার খুব একটা মানে অর্থ হবে না। তো যাই হোক, আমরা নেক্সট একটু দেখবো কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য চেঞ্জেস অকার ইন দ্য সেল বডি আফটার রেট্রোগ্রেড ডিজেনারেশন। তারপরে 5 নাম্বার আছে হোয়াট ইজ ওয়ালারিয়ান ডিজেনারেশন, শর্ট নোটে আছে ইনজুরি টু নার্ভ ফাইবার, ওয়ালারিয়ান ডিজেনারেশন। তো মেনলি ডিজেনারেশন নিয়ে কথাটা আমরা আগের দিন বলি নাই, তো সেটা একটু আমরা বলার চেষ্টা করবো যে ডিজেনারেশনটা অ্যাকচুয়ালি কি। একটু বলছিলাম যে কোন একটা নার্ভ ফাইবার যদি ইনজিউরড হয়, বিশেষ করে হচ্ছে নার্ভ ফাইবার যদি কোনো কারণে ইনজুরড হয়, তো সেই ইনজুরিটা দুই রকমের হয়, একটা হচ্ছে ওয়ালারিয়ান ডিজেনারেশন আর একটা হচ্ছে কি রেট্রোগ্রেড ডিজেনারেশন। ওয়ালারিয়ান ডিজেনারেশনটা কি, ধরো কোনো নার্ভ ফাইবার কাটা পড়ছে, নার্ভ ফাইবার কাটা পড়ছে, কাটার পয়েন্ট থেকে ডিসটালের দিকে যেই চেঞ্জ গুলো আসে, যে ডিজেনারেশন গুলো হয়, সেটা হচ্ছে ওয়ালারিয়ান ডিজেনারেশন। ঠিক আছে, ওয়ালারিয়ান ডিজেনারেশনের প্রপার্টিজ গুলো কিরকম হবে দেখো, ছবিটা তো বোঝা যাচ্ছে না। যে ফার্স্ট হচ্ছে একজনটা সোলেন হবে, একজনটা ফুলে যাবে, আর ইরেগুলার হবে, এবং পরবর্তী একজনটা বিভিন্ন সেগমেন্টে মানে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এই টুকরা টুকরা গুলা ডেব্রিজ গুলা কি করবে, আমাদের এই একজনের চারিদিকে যে সোয়ান সেল গুলা থাকে, সোয়ান সেল গুলা, একজন তো আমরা জানি মাইলিনেটেড হয় সাধারণত, তো সেই সোয়ান সেল গুলা আর যদি মাইলিনেটেড না হয়, তাহলে টিস্যু ম্যাক্রোফেজ গুলা সেগুলাকে কি আমার গ্রহণ করবে, মানে ফ্যাগোসাইটোসিস করে ডাইজেস্ট করে ফেলবে 1 সপ্তাহের মধ্যে, উইদিন 1 উইক। তারপরে মাইলিন শিটটা কি হয়, মাইলিন শিটটা আস্তে আস্তে ব্রেকডাউন হয়ে যায়, লিপিড ড্রপলেটে ভেঙে যায়। তো সেই লিপিড ড্রপলেট গুলো আস্তে আস্তে কি সোয়ান সেল গুলা ক্যাপচার করে নেয়, আর আদারওয়াইজ টিস্যু ম্যাক্রোফেজ এই ক্ষেত্রে সে একই কাজ করে, আমার ফ্যাগোসাইটোসিস করে ফেলে। এখন সোয়ান সেল অনেক কিছু খাওয়া দাওয়া করছে, সোয়ান সেল হচ্ছে নেক্সট স্টেজে হচ্ছে প্রলিফারেট করবে, সাইজে বেড়ে যাবে। তারপর হচ্ছে ওখানে নার্ভের একজনটা যে বরাবর ছিল সেই বরাবর কিছু প্যারালাল কর্ডস তৈরি করবে। আলটিমেটলি পরবর্তীতে যদি মানে রিজেনারেশন না হয়, একজন যদি সামহাও রিজেনারেট করতে না পারে, সেক্ষেত্রে হচ্ছে এই সোয়ান সেলগুলো ফাইব্রাস টিস্যু দ্বারা কি রিপ্লেস হয়ে যায়। তো এই যে ঘটনাগুলা, এই গল্পটা হচ্ছে আমার ওয়ালারিয়ান ডিজেনারেশনের গল্প। হ্যাঁ, তো আর আমরা ওই যে এই যে দুইটা ছবি আছে এখানে, ছবিটা হচ্ছে এই ওয়ালারিয়ান আর রেট্রোগ্রেড ডিজেনারেশনের ছবি। দেখো রেট্রোগ্রেড ডিজেনারেশনটা দেখাইছে হচ্ছে যে নার্ভের সাইড থেকে প্রক্সিমাল এন্ডা মানে আমার বডি এক্সিসের দিকে, আর সেলের দিকেরটা হচ্ছে ওয়ালারিয়ান ডিজেনারেশন, উপরেরটা ওয়ালারিয়ান, নিচেরটা হচ্ছে কি রেট্রোগ্রেড ডিজেনারেশন ছবি। তো এই হচ্ছে মোটামুটি আমার ওয়ালারিয়ান ডিজেনারেশনের ঘটনাগুলো বললাম। এটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে। যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে কি হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে একই রকম ঘটনাই ঘটে, তবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এই যে আমরা বলতেছিলাম যে এই এক্সন গুলা ভেঙে যায়, লিপিড ড্রপলেট তৈরি হয় মাইলিন শিটে, সেগুলো যেমন সোয়ান সেল আমার অ্যাকসেপ্ট করে নেয়, মানে গ্রাস করে নেয়। সিএনএস এর ক্ষেত্রে সোয়ান সেলের জায়গায় কাজটা করে হচ্ছে মাইক্রোগ্লিয়াল সেল, মাইক্রোগ্লিয়া। আমরা জানি না নিউরোগ্লিয়াল অনেকগুলো সেল আছে, সোয়ান সেল এক ধরনের নিউরোগ্লিয়াল সেল। তো সিএনএস এর ক্ষেত্রে সোয়ান সেলের জায়গা থাকে হচ্ছে মাইক্রোগ্লিয়াল সেল, এগুলো আমরা অ্যানাটমিতে বেশি পড়ি। হ্যাঁ, তো সেই মাইক্রোগ্লিয়াল সেলটা হচ্ছে এখানে ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটিটা করে থাকে। আর যে সোয়ান সেলের আরেকটা যে কাজ ছিল যে এক্সনের জায়গাটা প্যারালাল কর্ডস তৈরি করা, তো সেই কাজটা করা হচ্ছে অ্যাস্ট্রোসাইট সিএনএস এর ক্ষেত্রে। এই হচ্ছে আমার দুইটা ডিফারেন্ট কথা। এই হলো ওয়ালারিয়ান ডিজেনারেশন। রেট্রোগ্রেড ডিজেনারেশনটা কি হয়, রেট্রোগ্রেড ডিজেনারেশনটা মেইনলি হয় আমার ইনজুরি সাইড থেকে প্রক্সিমালের দিকে। প্রক্সিমালের দিকে কি হয় যে সেল বডিতে চেঞ্জ হয়। সেল বডিতে কিরকম চেঞ্জ হয়, সেল বডিতে চেঞ্জ হয় হচ্ছে আমার ক্রোমাটোলাইসিস হয়। ক্রোমাটোলাইসিসটা কি, যে নিসেল গ্র্যানিউল, যে আমরা সেল বডিতে একটু নিসেল গ্র্যানিউল দেখছিলাম, সেই নিসেল গ্র্যানিউল গুলা কি হবে যে ফাইন হয়ে যাবে এবং ডিসপার্স হবে, মানে সেল বডিতে পুরো ছড়ায় যাবে আর কি, মানে খুব সূক্ষ্ম ছোট হয়ে যাবে এবং সেল বডিতে ছড়ায় যাবে, এটা হচ্ছে ক্রোমাটোলাইসিস। তারপর হচ্ছে নিউক্লিয়াস, সেল বডিটা ফুলে যাবে, সোলেন হয়ে যাবে, যে কারণে আমার সেল মানে নিউক্লিয়াসটা সেল বডির সেন্টার থেকে কি পেরিফেরির দিকে চলে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে
আজ বললাম সেল বডি সেল তো হবেই, আর তারপর হচ্ছে সিনাপটিক টার্মিনাল গুলো, যে সিনাপটিক টার্মিনাল মানে হচ্ছে যে আমার সেল বডির সাথে আইদার সিনাপস করে। হ্যাঁ, আমার তো নিউরন সেল তো কখনোই কি ডিসকানেক্টেড থাকে না, কোনো না কোনো অন্য নিউরনের সাথে কানেক্টেড থাকে। তো যেখানে আমার এই সেল বডিটার সিনাপস হয়েছে, সেই সিনাপসের অংশে সিনাপটিক টার্মিনাল গুলোতে কি হবে, যে সিনাপসের ফাইবার গুলোকে উইথড্র করে ফেলবে। সেল যেহেতু ফুলে যাচ্ছে, তার যে ফাইবার গুলো মানে ডেনড্রাইট গুলোতে সে যে সিনাপস ক্রিয়েট করছিল, সেই ডেনড্রাইট গুলো কি সিনাপস থেকে দেখা যাবে উইথড্র করে ফেলতেছে। উইথড্র করে ফেলার পর হচ্ছে সে, এবং ওই ডেনড্রাইট গুলোর জায়গায় কি সোয়ান সেল চলে আসবে, অথবা কি সিএনএস এর ক্ষেত্রে কি মাইক্রোগ্লিয়াল সেল চলে আসবে সেই সিনাপস গুলোর জায়গায়। আলটিমেটলি পরবর্তীতে আরো ছোট ছোট কিছু চেঞ্জ হয়, যেমন গলজি অ্যাপারেটাস গুলো ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, হ্যাঁ, নিউরোফাইব্রিল গুলো ডিসঅ্যাপিয়ার করে। এই ধরনের চেঞ্জ গুলো হচ্ছে আমার হয় রেড ট্রিগার ডিজেনারেশনে। তো মোটামুটি ভাবে এটাই হচ্ছে আমার রেট্রোগ্রেড ডিজেনারেশনের কথাবার্তা। এটা একটু মানে বোরিং টাইপের কোশ্চেন, বাট এটা আমরা পড়ি শুধুমাত্র রিটেনের জন্য, এটা খুব একটা ফাইবাতে ধরে না, সো চিন্তা করার কারণ নেই। এই কোশ্চেন গুলা মানে এই যে বললাম কন্ডাকশন ভেলোসিটি মনে রাখা একটু কঠিন, সবসময় মনে রাখা যায় না। তারপর হচ্ছে ডিজেনারেশন, নার্ভ ডিজেনারেশনের যে কেস, এটা মনে রাখা যায় না। এগুলো হচ্ছে তোমার রিটার্ন পরীক্ষার আগের দিন এই জিনিসগুলো একটু বেশি বেশি দেখবা, যে জিনিসগুলো কি মনে রাখা যায় না। হ্যাঁ, যেগুলো কনসেপচুয়াল মনে রাখতে পারবা, যেমন এক্সাইটেবিলিটি, কন্ডাক্টিভিটি, অল অর নন ল, এগুলো পরীক্ষার আগের দিন পড়াটা হচ্ছে কি টাইম নষ্টের কাজ। সো যেগুলো পড়ে মনে থাকে না সেগুলো হচ্ছে কি আমরা আগের দিন পড়বো, বিশেষ করে রিটেনের আগের দিন। তোমাদের ডিজেনারেশনটা মোটামুটি পড়া শেষ। আর হচ্ছে এখন দেখাবো যে 4 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, যে হাউ ইম্পালস ইজ ট্রান্সমিটেড থ্রু এ নার্ভ ফাইবার। এটা আমাদের পড়ানো মোটামুটি হয়েছিল, তারপরও আমরা একটু দেখবো যে এই ছবিটা আমি তোমাদের আগের দিন দেখাইতে পারিনি। এটা দেখানো হচ্ছে যে কিভাবে আমার নার্ভ ফাইবারের মধ্যে দিয়ে নার্ভ ইম্পালস কন্ডাক্ট হয়। আমরা জানি দুই ধরনের কন্ডাকশন আছে। নন মাইলিনেটেড এক্সনের ক্ষেত্রে কন্ডাকশনের নাম হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন, আর যদি এক্সন মাইলিনেটেড হয় তার ক্ষেত্রে নামটা হবে হচ্ছে কি সল্টেটরি কন্ডাকশন বা জাম্পিং কন্ডাকশন। আমি বলছিলাম এটা এখন জাম্প করে করে যায়। তাহলে কিভাবে হয় সে ঘটনাটা দেখো। নার্ভ ফাইবার আমি যদি ফার্স্ট নিচেরটা দেখি, কন্ডাকশন মানে কন্টিনিউয়াস কন্ডাকশনটা খেয়াল করি। দেখো নার্ভ ফাইবারের মধ্যে একটা প্লাস চিহ্ন আছে একটা জায়গা, মাইনাস মাইনাস মাইনাস, হঠাৎ করে একটা প্লাস। তো যেখানে প্লাস ক্রিয়েট হলো সেখানে কি নার্ভ ফাইবারের ডিপোলারাইজেশন হয়েছে। সেই ডিপোলারাইজেশনটা কি করবে, নার্ভ মানে ডিপোলারাইজেশনের পয়েন্ট থেকে সামান্য দূরে দেখো নার্ভ ফাইবারের বাইরে মানে প্লাজমায় প্লাস মানে একটা মাইনাস চিহ্ন ক্রিয়েট করছে। হ্যাঁ, মাইনাস চিহ্ন ক্রিয়েট করার কারণে কি হবে, আমার এই মাইনাস চিহ্নটা তার ডান পাশের প্লাস চিহ্ন দ্বারা প্রতিস্থাপিত হওয়ার চেষ্টা করবে। প্রতিস্থাপিত হওয়ার যদি চেষ্টা করে তাহলে প্লাস চিহ্নগুলো মাইনাস চিহ্নের দিকে চলে আসবে। তো মাইনাস চিহ্নটা কি যদি একটু ডানে সরে, ওই মাইনাসটা আমার নিচের ফাইবারকে আবার প্লাস করবে। তার মানে কি একটু একটু করে কি ডানে সরতেছে মাইনাসটা, আর আমার নার্ভ ফাইবারের প্লাসটা কি একটু একটু করে ডানে সরবে। এভাবে আস্তে আস্তে কন্টিনিউয়াস কন্ডাকশনটা হবে। মানে মূল কথাটা হচ্ছে আমার নার্ভ ফাইবারের মধ্যে যদি ডিপোলারাইজেশন হয়, সেটা আমার বাইরে প্লাজমায় ইলেকট্রিক্যাল ডিফারেন্স তৈরি করবে। সেই ডিফারেন্সটা আমার ডিফারেন্স তৈরি হওয়ার পয়েন্ট থেকে সামান্য একটু দূরে আরেকটা কি ইলেকট্রিক্যাল পটেনশিয়াল জেনারেট করবে, যার কারণে আমার নার্ভ ফাইবারের মধ্যেকার যে ইম্পালসটা সেটা হচ্ছে একটু একটু করে কি সামনের দিকে আগাবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশনের কথা। এটা আমি মুখে বলতেছি, ছবি দেখাচ্ছি। বেস্ট হয় তোমরা যদি ইউটিউবে কোনো ভিডিও দেখো, যে কন্টিনিউয়াস নার্ভ কন্ডাকশনের কোনো অ্যানিমেটেড ভিডিও, তাহলে আমার মতে বেস্ট বুঝতে পারবা, কজ আমার পক্ষে এখানে তো আসলে দেখানো সম্ভব হচ্ছে না। তো যাই হোক, নেক্সট হচ্ছে আমরা দেখাবো সল্টেটরি কন্ডাকশন, যেখানে মাইলিনেটেড নার্ভ ফাইবার আছে। দেখো কি হয়, খুব বোঝানো খুব সহজ। এটা তোমার অলওয়েজ ইলেকট্রিক্যাল পটেনশিয়াল জেনারেট হবে নোড অফ র্যানভিয়ারে। হ্যাঁ, এটা নোড অফ র্যানভিয়ারে দেখো হঠাৎ করে একটা মাইনাস আছে, আর দেখো মাইনাস আছে নোড অফ র্যানভিয়ারে, হঠাৎ করে দেখো মাঝের নোড অফ র্যানভিয়ারটা কি প্লাস ক্রিয়েট হয়েছে। দ্যাট মিনস ওখানে ডিপোলারাইজেশন হয়েছে। যেখানে প্লাস ক্রিয়েট হয়েছে সেইখানে দেখো প্লাজমা হচ্ছে কি মাইনাস ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, মাইনাস ক্রিয়েট হওয়ার কারণে কি হবে, ওই মাইনাসটা ডানের প্লাস দ্বারা প্রতিস্থাপিত হবে। ডানের প্লাস দ্বারা প্রতিস্থাপিত হলে আমার মাইনাস যদি এক নোট ডানে সরে, তাহলে আমার প্লাস চিহ্নটা কি এক নোট ডানে সরবে। তো এইভাবে প্লাসটা এক নোট করে কি লাফায় লাফায় সামনের দিকে আগাবে। তো এটা হচ্ছে কি ফাস্টার দেন কন্টিনিউয়াস কন্ডাকশন। তো এই হচ্ছে মোটামুটি হবে নার্ভ কন্ডাকশনের কাহিনী, বাকিটা আমরা লিখবো ইনশাল্লাহ। তো তারপরে দেখো এখানে মোটামুটি আর কিছু নাই। এরপর নিউরো ট্রান্সমিটার কি ডিফারেন্ট নিউরো ট্রান্সমিটার আমরা তো পড়েছি অনেক, যে কেমিক্যাল এজেন্ট যারা নার্ভ এন্ডিং থেকে রিলিজ হয় নার্ভ ইম্পালস ট্রান্সমিট করার জন্য, এবং কি নার্ভ থেকে নার্ভে যাবে, আর নার্ভ থেকে কি কোনো অর্গানে যাবে, মাসলে বা গ্ল্যান্ডে, সেটাই হচ্ছে নিউরো ট্রান্সমিটার। ডিফিনিশন মুখস্থ করবো, ক্লাসিফিকেশনটা আমরা
করতে পারি অনেকভাবে, এক্সাইটেটরি ইনহিবিটরি এভাবে করতে পারি, গাইডলাইন এভাবে আছে। আবার তুমি হচ্ছে যে যেটা একটু পরে কোশ্চেন আছে যে ফাস্ট র্যাপিড অ্যাক্টিং স্লো অ্যাক্টিং ভাবে করতে পারো, তবে ন্যাচারালি আমরা এক্সাইটেটরি ইনহিবিটরি এবং বোথ এক্সাইটেটরি এন্ড ইনহিবিটরি এভাবে বলে থাকি। ঠিক আছে, যে এক্সাইটেটরি ব্যাপারটা কি, এক্সাইটেটরি হচ্ছে এপিনেফ্রিন, গ্লুটামেট, ইনহিবিটরি নামগুলো লিখবো আর বোথ এক্সাইটেটরি ইনহিবিটরি এর নামগুলো লিখবো, এইভাবে আমরা ক্লাসিফিকেশনটা লিখবো। তারপরে কোশ্চেন লেখা আছে নেম র্যাপিডলি এন্ড স্লোলি অ্যাক্টিং নিউরোট্রান্সমিটার, এটা অ্যাকচুয়ালি আছে গাইডলাইনে, তবে ক্লাসিফিকেশন হিসেবে এটা অত লিখতে হয় না, এটা মেইনলি অবজেক্টিভের জন্য আমরা পড়ি যে র্যাপিডলি অ্যাক্টিং এর মধ্যে 4টা ক্লাস আছে, ক্লাস 1 2 3 4, আর স্লোলি অ্যাক্টিং এর মধ্যে কিছু নাম আছে, কিছু গুরুত্বপূর্ণ নাম আমরা দেখে রাখতে পারি, এটা অবজেক্টিভের জন্য, এটা রিটেন এখন আর অত আসে না। হ্যাঁ, তো এটা একটু মানে কঠিন কোশ্চেনই বলতে পারো, আমি নিজেও পড়িনি, এটা অবজেক্টিভে খুব মানে ভালো অ্যান্সার করার জন্য তুমি এটা পড়তে পারো, আদারওয়াইজ এটা দরকার নেই। শর্ট নোট নিউরোট্রান্সমিটার, এখানে আমরা লিখবো হচ্ছে মানে ডেফিনেশনটা দিব, ক্লাসিফিকেশনটা লিখবো, আর হচ্ছে ক্রাইটেরিয়াটা লিখবো, ক্রাইটেরিয়া নিউরোট্রান্সমিটার এটাও কি আমরা শর্ট নোটের মধ্যে জুড়ে দিব। ঠিক আছে, তাহলে আমাদের কি শর্ট নোট লেখাটা হয়ে যাবে, ক্রাইটেরিয়া তো অ্যান্সারটা তোমার পারবে। যাই হোক, আমরা ক্রাইটেরিয়া, হ্যাঁ পরের কোশ্চেন ক্রাইটেরিয়া তো আমরা বলেই ফেললাম। ক্রাইটেরিয়াটা আমরা জানি যে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যে প্রিসিনাপটিক এলিমেন্টটা থাকতে হবে, তার প্রিকাসর সাবস্টেন্স থাকবে, তারপরে হচ্ছে সিনাপটিক ভেসিকুলার স্টোর থাকবে, একমাত্র নার্ভ স্টিমুলেশন আসলেই সে হচ্ছে রিলিজ হবে, তার জন্য সে পোস্টসিনাপ ডিফিউজে সিনাপটিক্যাল ক্লেফটে যাবে, আর তার জন্য পোস্টসিনাপটিক মেমব্রেনে একটা রিসেপ্টর থাকবে, তার বায়োকেমিক্যাল রিমুভাল প্রসেস থাকবে, এই ক্রাইটেরিয়াগুলোকে আমরা লিখে ফেলবো। তারপর হচ্ছে সিনাপস, সিনাপসে দেখো কি কোশ্চেন গুলো আছে, ডিফাইন তো করবাই, এটা হচ্ছে ফাংশনাল কন্ট্যাক্ট, এটা নিয়ে কথা বলছি, বিটুইন টু নিউরনস। ডেসক্রাইব দ্য প্রপার্টিজ গুলো তো আমরা জানি, প্রপার্টিজ গুলো হচ্ছে যে ওয়ান ওয়ে কন্ডাকশন, সিনাপটিক ডিলে, ফ্যাটিক, সিনাপটিক রেসপন্স, ফ্যাসিলিটেশন, সামেশন, অক্লুশন। হ্যাঁ, তো প্রপার্টিজ আমরা মোটামুটি সবগুলো লিখবো, তবে যদি এক্সপ্লেন করতে বলে আমরা চেষ্টা করব যে সিনাপটিক ডিলেটা লিখতে, আর হচ্ছে সিনাপটিক মানে ফ্যাটিক যেটা সেটা একটু লিখতে চেষ্টা করব, এই দুটাই মোটামুটি ভালো ব্যাখ্যা আর কি। তো দেখো ডিসক্রাইব দ্য প্রপার্টিজ অফ সিনাপস, এটা বললাম, এই দুইটা মোটামুটি বেশি করে পড়বা, সাথে ওয়ান ওয়ে কন্ডাকশনটা একটু পড়ে রাখবা। হোয়াট ইজ সিনাপটিক ডিলে, সিনাপটিক ডিলেটা আমরা জানি যে ইন্টারভাল অফ টাইম বিটুইন দ্য অ্যারাইভাল অফ ইম্পালস এট দ্য প্রিসিনাপটিক টার্মিনাল এন্ড অনসেট অফ রেসপন্স এট দ্য পোস্টসিনাপটিক টার্মিনাল, মানে প্রিসিনাপটিক টার্মিনালে নার্ভ ইম্পালস আসবে আর পোস্টসিনাপটিক টার্মিনালে আমার নার্ভ ইম্পালস জেনারেট হবে, দুইটার মধ্যেকার যে সময় পার্থক্য। এখন ওই কজটাও লাগে এখানে, যে কজ অফ সিনাপটিক ডিলে, এটা ভাইবাতে বেশি ধরে, রিটেনও মাঝে মধ্যে আসে। মেনশন দ্য প্রসেস অফ কন্ডাকশন ইম্পালস থ্রু এ নার্ভ ফাইবার, না এখানে কোশ্চেনটা হবে হচ্ছে অ্যাক্রস দ্য সিনাপস, পরের যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা একটু আমি একটু দেখাবো ছোট করে ফ্লো চার্টের মধ্যে, যে এটাই হচ্ছে সেটা, যে দেখো ইম্পালস অ্যারাইভাল হলে আমার সিনাপসে ভোল্টেজ গ্রেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়, ফলে ক্যালসিয়ামের এন্ট্রি হয়। ক্যালসিয়ামটা আবার কি করে, যে সিনাপটিক যে ভেসিকল থাকে প্রিসিনাপটিক মেমব্রেনে সেগুলো ফিউশন করে এবং আলটিমেটলি এক্সোসাইটোসিসের মাধ্যমে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়ে সিনাপটিক ক্লেফটে যায়। সিনাপটিক ক্লেফটে যাওয়ার পর নিউরোট্রান্সমিটার হচ্ছে আমার বাইন্ড করে কি পোস্টসিনাপটিক রিসেপ্টরে, রিসেপ্টরে বাইন্ড করলে দেখো দুইটা ঘটনা করতে পারে, আইদার বামেরটা দেখো ইনফ্লাক্স অফ সোডিয়াম হবে, ইনফ্লাক্স অফ সোডিয়াম হলে আমার ডিপোলারাইজেশন হয়, মানে হচ্ছে মানে ইম্পালস জেনারেট হয়, ইপিএসপি এক্সাইটেটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল, এটা জেনারেট হয়, এটা আমরা বলছিলাম জিনিসটা কি। তো অ্যাকশন পটেনশিয়াল আমার জেনারেট হবে আলটিমেটলি, এবং পোস্টসিনাপটিক সেলক ইম্পালস আমার যাবে। কিন্তু যদি উল্টাটা হয়, ইনফ্লাক্স অফ ক্লোরাইড বা ইনফ্লাক্স অফ পটাশিয়াম হয়, সেক্ষেত্রে কি হাইপার পোলারাইজেশন, মানে আইপিএসপি ইনহিবিটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল হবে, সো কোনো অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে না, ফলে পোস্টসিনাপটিক মেমব্রেন বা পোস্টসিনাপটিক যে নার্ভ ফাইবারটা আছে সেখানে কি কোনো ইম্পালস প্রডিউস হবে না। এটাই হচ্ছে আমার এখানকার মূল কথা ছিল। হোয়াট ইজ ফ্যাটিক, ফ্যাটিকটা হচ্ছে যে সিনাপসের যে প্রপার্টিজটা ফ্যাটিক, সেই ফ্যাটিকেরই ব্যাখ্যা, যে আমার যদি একটা সিনাপস খুব বারবার ডিসচার্জ হয় তাহলে সেক্ষেত্রে তার সিনাপসের মধ্যে দিয়ে একটা সময় নার্ভ কন্ডাকশন প্রবাহিত হবে না, কন্ডাক্ট হবে না। কারণগুলো কি, যে নিউরোট্রান্সমিটার এক্সহস্টেড হবে, হ্যাঁ পোস্টসিনাপটিক রিসেপ্টর গুলার ইনঅ্যাক্টিভেশন হতে থাকবে প্রোগ্রেসিভলি, আর পোস্টসিনাপটিক মেমব্রেনের দুই পাশে আমরা বলছিলাম যে আয়নের একটা অ্যাবনর্মাল কনসেন্ট্রেশন জেনারেট হবে। তো এই কারণগুলাই আমরা লিখবো ফ্যাটিগে, আর কিছুই না। দেখো রিসেপ্টর নিয়ে যদি বলি, অল্প সামান্য করে বলে যাবে এগুলো, যে ডিফাইন রিসেপ্টর, রিসেপ্টর হচ্ছে তোমার কি, দে আর ট্রান্সডিউসার্স, যারা বিভিন্ন ফর্ম অফ এনার্জিকে
এনভায়রনমেন্ট এনার্জিকে অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট করে নিউরনে। তো এটাই সেন্সরি রিসেপ্টরের সংজ্ঞা। ক্লাসিফিকেশনটা আমরা বলছিলাম যে আমরা মেইনলি কি ওই যে ফাংশনাল ক্লাসিফিকেশনটাই শিখবো, যে মেকানো রিসেপ্টর, থার্মোরিসেপ্টর, নসিসেপ্টর, ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর আর হচ্ছে কেমো রিসেপ্টর। এই 5টা নামই আমরা শিখবো এবং তাদের এক্সাম্পল গুলা কি আমরা শিখবো, এগুলাই আমরা এক্সাম্পল গুলো লিখে দিব। তো দেখো পরের কোশ্চেনটাও তাই, লিস্ট দ্য প্রপার, তারপরে কোশ্চেন দেখো লিখছে লিস্ট দ্য প্রপার্টিজ অফ সেন্সরি রিসেপ্টর এন্ড এক্সপ্লেইন ইন টু অফ দেম। তো আমাদের প্রপার্টি গুলো কি, যথারীতি এক্সাইটেবিলিটি থাকবেই, স্পেসিফিসিটি খুব ইম্পর্টেন্ট রিসেপ্টরের জন্য, অ্যাডাপ্টেশন, ল অফ প্রজেকশন, ইন্টেন্সিটি ডিসক্রিমিনেশন আর আছে ল অফ স্পেসিফিক নার্ভ এনার্জি। তো এর মধ্যে তুমি দুইটা আমাকে সিলেক্ট করে দিতে বলো, আমি বলবো যে এক্সাইটেবিলিটি নাও আর হচ্ছে ল অফ স্পেসিফিসিটি নাও, অথবা স্পেসিফিসিটি নাও আর হচ্ছে ল অফ প্রজেকশন নাও। এই দুইটা মোটামুটি ভাবে এখানে লেখার মতো জিনিস। স্পেসিফিসিটি হচ্ছে এক পার্টিকুলার এক ধরনের রিসেপ্টর এক ধরনের এনভায়রনমেন্টাল এনার্জির প্রতি কি এক্সাইটেড হবে এবং স্টিমুলাস প্রডিউস করবে, এটি হচ্ছে স্পেসিফিক নার্ভ এনার্জি, সরি স্পেসিফিসিটি। আর অন্যদিকে আমার একটা সেকেন্ড, আমাকে একটু সময় দাও। একটু সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। তো হ্যাঁ, যেখানে ছিলাম আমরা, যে আমরা প্রপার্টিজ দুইটা সিলেক্ট করলাম, আরেকটা হচ্ছে যে ল অফ প্রজেকশন। ল অফ প্রজেকশন হচ্ছে একটা সেন্সরি পাথওয়ে, মানে সেন্সরি রিসেপ্টর থেকে আলটিমেটলি কি সেন্সটা একটা নার্ভের অ্যাকশন দিয়ে কি আমার সিএনএস এ পৌঁছায়। তো এই পুরো পাথওয়ে কোনো একটা জায়গায় যদি কোনোভাবে হার্মফুল স্টিমুলাস ক্রিয়েট হয়, তাহলে মনে হবে যে রিসেপ্টরটা যেখানে আছে সেখান থেকে আমার ইম্পালসটা আসতেছে। হ্যাঁ, আমি আমার কোন এর এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে ল অফ প্রজেকশন। তো এই দুইটা আমরা লিখবো। তারপরে হচ্ছে স্পেসিফিসিটি বলে ফেললাম, আর লেভেল লাইন প্রিন্সিপাল লাগে না, দরকার নেই, শুধু শুধু শর্ট নোট অন সেন্সরি রিসেপ্টর। আমরা এখানে মূলত যেটা লিখবো সেটা হচ্ছে ডেফিনিশন দিব, ফাংশনাল ক্লাসিফিকেশনটা লিখবো উইথ এক্সাম্পল, আর হচ্ছে যে ক্লাসিফিকেশন তোমরা চাইলে অ্যাকর্ডিং টু ডিস্ট্রিবিউশনটা লিখতে পারো, তবে তার চেয়ে আমি বলবো যে কিছু প্রপার্টিজ লিখে দাও। হ্যাঁ, প্রপার্টিজ গুলো লিখে দিতে পারলেই কি মোটামুটি হবে এনাফ। এই শর্ট নোটে এখানে এর চেয়ে বেশি দরকার নেই। আচ্ছা, রিসেপ্টর পটেনশিয়াল, এখানে কিছু ছোট ছোট কোশ্চেন আছে, যেমন ডিফারেন্ট রিসেপ্টর পটেনশিয়াল। রিসেপ্টর পটেনশিয়ালটা হচ্ছে কি, যে যখন একটা সেন্সর রিসেপ্টর অ্যাডিকুয়েটলি স্টিমুলেটেড হয়, একটা নন প্রপাগেটেড ডিপোলারাইজিং পটেনশিয়াল কি ডেভেলপ করে। একটা সেন্সর রিসেপ্টরকে আমার অ্যাডিকুয়েটলি স্টিমুলেট হতে হবে, তাহলে কি সেখানে একটা নন প্রপাগেটেড মানে ওই যে পটেনশিয়ালটা ক্রিয়েট হবে সেটা ওখান থেকে অন্য কোনো দিকে যাবে না, ওখানেই থাকবে। একটা ডিপোলারাইজিং পটেনশিয়াল, এটা অবশ্যই রিসেপ্টরের মধ্যে ডিপোলারাইজেশন হতে হবে, যে পটেনশিয়ালটা থাকবে তাকে মোর পজিটিভের দিকে যেতে হবে, ডিপোলারাইজিং পটেনশিয়াল কি ডেভেলপ করবে। তো সেটাই হচ্ছে রিসেপ্টরের মধ্যে প্রডিউস হওয়ার কারণে তার নাম হচ্ছে রিসেপ্টর পটেনশিয়াল। ওকে, তো এর মানে আরেকটা জিনিস যেটা হচ্ছে ইপিএসপি এবং আইপিএসপি, এটা অ্যাকচুয়ালি আমাদের সিনাপস বা নিউরোমাসকুলার জাংশনের সাথে একটু জড়িত। যে পিএসপি মানে পোস্ট সিনাপটিক পটেনশিয়াল, এটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে ইপিএসপি আর একটা হচ্ছে আইপিএসপি। আমরা বলছিলাম যে এক্সাইটেটরি আর ইনহিবিটরি। এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়ালটা কি, যে আমার পোস্ট সিনাপটিক মেমব্রেনের যে মেমব্রেন পটেনশিয়াল থাকবে, ওখানে মানে সিনাপটিক অ্যাক্টিভিটি মানে নার্ভ ইম্পালস প্রি সিনাপটিক মেমব্রেন থেকে আসার পর বা এখানে নিউরোট্রান্সমিটার অ্যাটাচড হওয়ার পর যদি সেই মেমব্রেন পোস্ট সিনাপটিকের মেমব্রেন পটেনশিয়ালটা যা ছিল তার থেকে পজিটিভের দিকে যায়, হ্যাঁ, যেমন যদি -65 থেকে -45 মানে মোর পজিটিভের দিকে যায়, তাহলে সেটা হবে কি এক্সাইটেটরি। আর যদি সেটা মোর নেগেটিভের দিকে যায়, যদি -65টা -70 হয়ে যায়, তাহলে সেটা হবে কি মোর নেগেটিভ, তাহলে সেটা হবে কি আইপিএসপি। এই হচ্ছে কথা, আমরা সংজ্ঞাটা দিব। আর হচ্ছে কি এখানে এটা যদি আমার 1 নম্বরের কোশ্চেন থাকে তাহলে তোমার সংজ্ঞা দিয়ে ছেড়ে দিব। আর 1.5 নম্বরের কোশ্চেন যদি কখনো কখনো হয়ে থাকে 1.5 মার্কসের, তাহলে কি আমরা একটু ছোট করে মেকানিজমটা দিব। মেকানিজমটা কি, যে ভোল্টেজ গেটেড, এই যে এই জিনিসটা একটু ছোট করে যদি তোমরা দেখো, যে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলে কি হবে, আমার সোডিয়াম অফ ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন হবে, সেক্ষেত্রে কি আমার ইপিএসপি প্রডিউস হবে। তো এতটুকু আমরা লিখবো, পুরোটা লেখার দরকার নেই। যে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন লিখবা, তারপর লিখবা হচ্ছে রিলিজ অফ নিউরোট্রান্সমিটার ইনটু দ্য পোস্টসিনাপটিক মেমব্রেন, তারপরে লিখবা হচ্ছে
ইনফ্লাক্স অফ সোডিয়াম, ফলে ইপিএসপি। এটা হচ্ছে কজ। আর যদি আইপিএসপি লিখতে চাও তাহলে সেমটা লিখে জাস্ট সোডিয়ামের জায়গায় ক্লোরাইড বা পটাশিয়াম বসা দিবা, হয়ে যাবে কি আইপিএসপি। দুইটা প্রশ্নের অ্যান্সার 1.5 মার্কের জন্য আমার শেষ। তারপরে হচ্ছে আমরা সরি, নিউরোমাসকুলার জাংশন, এটা অ্যাকচুয়ালি আমাদের জেনারেল ফিজিওলজিতেই ছিল, তো ওখানে আমরা দেখছি, এখানে নতুন করে রিপিট করি না। আর হচ্ছে আমার হ্যাঁ, এই কোশ্চেনটা দেখো, এক নাম্বারটা বলতে হচ্ছে যে রিসেপ্টর পটেনশিয়াল আর অ্যাকশন পটেনশিয়ালের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, ডিফারেন্সটা যদি আমি সংক্ষেপে বলে যাই, যে রিসেপ্টর পটেনশিয়ালটা হচ্ছে একটা রিসেপ্টরে জেনারেট হওয়ার ডিপোলারাইজিং এবং নন প্রপাগেটেড পটেনশিয়াল। আর অ্যাকশন পটেনশিয়ালটা হচ্ছে আমার অ্যাজ এ জেনারেল যে কোনো মেমব্রেনের, রিসেপ্টর ইজ নট এ মেমব্রেন, রিসেপ্টর একটা যে কোনো ধরনের নার্ভ এন্ডিং বা যে কোনো নার্ভ সেল, আর যে কোনো সেল মেমব্রেনের মেমব্রেন পটেনশিয়াল যদি পজিটিভিটির দিকে যায় তাহলে সেটা ডিপোলারাইজিং হয়, তাহলে সেটা হচ্ছে কি অ্যাকশন পটেনশিয়াল। তো আমরা রিসেপ্টর পটেনশিয়ালের ক্ষেত্রে জানি এটা নন প্রপাগেটেড, আর অ্যাকশন পটেনশিয়াল প্রপাগেটরি হতে পারে। হ্যাঁ, রিসেপ্টর পটেনশিয়াল অল অর নান ল ফলো করে না, ঠিক আছে? তুমি যদি আস্তে করে, মশা যদি তোমার আস্তে কামড়ে তুমি আস্তে ফিল করবা, জোরে কামড় দিলে জোরে ফিল করবা, কিন্তু অ্যাকশন পটেনশিয়ালে জোরে আস্তে কোনো কথা নেই। তোমার একটা লেভেলের উপরে আমার স্টিমুলাস জেনারেট হইতেই হবে। হ্যাঁ, এই জন্য অ্যাকশন পটেনশিয়াল অল অর নান ল মানে। হ্যাঁ, রিসেপ্টর পটেনশিয়ালের ক্ষেত্রে রিফ্র্যাক্টরি কোনো পিরিয়ড নেই, আর অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে রিফ্র্যাক্টরি পিরিয়ড আছে। আর তোমার হচ্ছে রিসেপ্টর পটেনশিয়ালের ক্ষেত্রে তুমি যদি এনভায়রনমেন্টাল এনার্জি ইনক্রিজ মানে স্টিমুলাসের এনার্জি বাড়াও তাহলে রিসেপ্টর বেশি বেশি স্টিমুলেটেড হবে। আর অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে আমার জিনিসটা ইনক্রিজ হবে, তবে সেটা একটা লেভেলের পরে গিয়ে, একটা থ্রেশহোল্ড লেভেলের পরে গিয়ে, হ্যাঁ, যেটা আমরা অল অর নান লয়েরই একটা মডিফাইড কথা। আচ্ছা, তোমার রিসেপ্টর পটেনশিয়াল অ্যাকশন পটেনশিয়ালের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, এটা মানে রিসেপ্টর পটেনশিয়াল অল্প স্টিমুলাস জেনারেট হতে পারে, রিসেপ্টর পটেনশিয়াল যদি থ্রেশহোল্ড লেভেলে পৌঁছায় সেক্ষেত্রে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে। এই হচ্ছে মোটামুটি ভাবে কথাগুলো। 1 মিনিট। এই হচ্ছে মোটামুটি ভাবে কথাগুলো। তারপরে আমরা হচ্ছে চলে যাব যে একটা কোশ্চেন এখানে আছে যে গিভেন অ্যাকাউন্ট অফ স্পেশাল এন্ড টেম্পোরাল সামেশন। আমরা জানি সামেশন হচ্ছে সিন্যাপসের একটা প্রপার্টি আর হচ্ছে রিফ্লেক্সের একটা প্রপার্টি সামেশন। সামেশনটা আমরা একটু বোঝানোর চেষ্টা করি এই ছবিটার মাধ্যমে। খেয়াল করো, সামেশন যে জিনিসটা এখানে মেইনলি বলতে চাচ্ছে যে কথাটা, যে একটা এফারেন্ট নার্ভ সাপোজ যাচ্ছে, এফারেন্ট নার্ভ মানে হচ্ছে কোন একটা জায়গা থেকে সে সেন্স ক্যারি করে সিনাস এর দিকে যাচ্ছে। তো সেই নার্ভে যদি অনেকগুলা সাব থ্রেশহোল্ড, মানে নার্ভ ফাইবারে তো আমরা জানি যে অল আর নন ল ফলো করে, যে থ্রেশহোল্ড লেভেলের উপরে না গেলে সে নার্ভ ফাইবার স্টিমুলাস জেনারেটও করবে না এবং সেটা কি কন্ডাক্টও করবে না। তো একটা এফারেন্ট নার্ভের উপর যদি অনেকগুলা সাব থ্রেশহোল্ড ইম্পালস দেওয়া হয়, যেগুলো থ্রেশহোল্ড লেভেলের নিচে, অনেকগুলো সাব থ্রেশহোল্ড ইম্পালস যদি তার উপর প্রয়োগ করা হয়, তাহলে সেই ইম্পালস গুলো মিলে এমন একটা ইম্পালস তৈরি করবে যেটা কিনা থ্রেশহোল্ড লেভেলের উপরে যাবে এবং আলটিমেটলি নার্ভ ফাইবারটা আমার ইম্পালস জেনারেটও করবে এবং সেটাকে কন্ডাক্ট করবে। তো এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে কি সামেশন। সামেশনের আবার দুইটা ধরন আছে, একটা হচ্ছে স্পেশিয়াল, স্পেস থেকে স্পেশিয়াল, আর একটা হচ্ছে কি টেম্পোরাল, টাইম থেকে আসছে টেম্পোরাল সামেশন। তো স্পেশিয়াল সামেশনটা অ্যাকচুয়ালি কি? স্পেশাল সামেশনটা হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে যে, দেখো আমরা যদি এক্স এর দিকে তাকাই, এখানে ছবিতে এবিসি আছে আর হচ্ছে কি এক্স ওয়াই জেড আছে। আমরা একটা জিনিস চিন্তা করি এক্স, তারপর এক্স এর উপরে দেখো এ নার্ভটাও এসে পড়ছে, এক্স এর সাথে দেখো বি নার্ভটাও আছে। এ নার্ভটা এক্স এর উপরে একটা এ রিসেপ্টর, এ আর বি কে আমরা রিসেপ্টর বলি সাপোজ, এই রিসেপ্টরটা এক্স এর উপর একটা সাব থ্রেশহোল্ড ইম্পালস দিল, বি রিসেপ্টরটাও এক্স এর উপর একটা সাব থ্রেশহোল্ড ইম্পালস দিল। দুইটা সাব থ্রেশহোল্ড মিলে এক্স এ যে আলটিমেটলি যে ইম্পালসটা তৈরি হবে, দুইটা যদি সাইমultaneously একই সময় দেয় এ আর বি রিসেপ্টর, তাহলে সেই ক্ষেত্রেই আমার এক্স নার্ভের সেল বডিতে একটা থ্রেশহোল্ড লেভেলের নার্ভ ইম্পালস জেনারেট হবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে স্পেশাল সামেশন। এখন তাহলে টেম্পোরাল সামেশনটা কি? টেম্পোরাল সামেশনটা হচ্ছে যে, একটা ধরো সাপোজ এক্স এর উপরে দেখো এ রিসেপ্টর জয়েন আছে,
এই রিসেপ্টর আমার কি সাব থ্রেশহোল্ড ইম্পালস দেয়। এখন এই সাব থ্রেশহোল্ড ইম্পালস যদি এ খুব ঘন ঘন দেয়, হ্যাঁ খুব সামান্য সময়ের ইন্টারভালে এ অনেকগুলা না সাব থ্রেশহোল্ড ইম্পালস আমার এক্স এফআর নার্ভের উপর কি ইম্পোজ করলো, সেক্ষেত্রে কি হবে সেই সাব থ্রেশহোল্ড ইম্পালস গুলো মিলে একসাথে এক্সে একটা থ্রেশহোল্ড লেভেলে নার্ভ ইম্পালস জেনারেট করে ফেলবে। তো খুব সংক্ষিপ্ত টাইমে ইম্পালস জেনারেট হচ্ছে থেকে এটাকে বলে টেম্পোরাল সামেশন। হ্যাঁ সহজ করে এতটুকু আমি বুঝিয়ে দিলাম, এর চেয়ে বেশি আর সামেশন বোঝা লাগবে না। এরপর আমরা পড়বো হচ্ছে রিফ্লেক্স, লেখাগুলো অনেক ছোট, একটু বড় করি। দেখো রিফ্লেক্সের মধ্যে ফার্স্টে বলছে ডিফাইন রিফ্লেক্স। আচ্ছা অনেক ভালো সংজ্ঞা, যে ইট ইজ এ ইনভলান্টারি মোটর রেসপন্স ডিউ টু এনি সেন্সরি স্টিমুলাস। আমরা সবাই জানি জয়েন্ট লেভেলে রিফ্লেক্স আর্ক। আচ্ছা আসো দেখে রিফ্লেক্স আর্ক, এটা একটা রিফ্লেক্স আর্ক, একটা আদর্শ রিফ্লেক্স আর্ক। যদিও ফিগারে স্ট্রেচ রিফ্লেক্স লেখা, এই ছবিটাকে সুন্দর করে রিফ্লেক্স আর্কও চালানো যায় এবং অনেক ভালো নাম্বার পাবো তুমি এই ছবি রাখতে পারো। দেখো এটা স্পাইনাল কর্ডের একটা কি একটা হেমি সেকশনের ছবি আছে, যেখানে অ্যান্টেরিয়র রুট আর ভেন্ট্রাল রুট আর ডরসাল রুট আঁকা। দেখো মাসল থেকে একটা ফাইবার 1B ফাইবার আমার এফারেন্ট ক্যারি করে নিয়ে গেছে হচ্ছে কি ডরসাল রুটে, আর সেখানে কাহিনী হওয়ার পরে আমার মোটর নিউরন যেটা সেটা ভেন্ট্রাল রুট দিয়ে বের হয়ে এসে মাসলে এন্টার করছে কিছু একটা অ্যাক্টিভিটি করার জন্য। তো সিম্পল কথা, এটি হচ্ছে আমার রিফ্লেক্স আর্ক। আমরা রিফ্লেক্সের পার্ট গুলা কি, একটা হচ্ছে এফারেন্ট লিম্ব, একটা হচ্ছে তোমার সেন্টার, আর একটা হচ্ছে কি ইফারেন্ট লিম্ব। এফারেন্ট লিম্বের মধ্যে আছে হচ্ছে একটা রিসেপ্টর অর্গান। তো মাসলের স্পিন্ডলটা হচ্ছে কি গলজি টেন্ডন অর্গান, বা মাসল স্পিন্ডলটা হচ্ছে রিসেপ্টর অর্গান। আর এফারেন্ট নার্ভ দেখো 1B ফাইবার গেছে, আমার সেন্টার হচ্ছে আমার কি স্পাইনাল কর্ডে, সেখানে ডরসাল রুটে ঢুকছে। তো এটা হচ্ছে আমার সেন্টার। আর ইফারেন্ট লিম্বটা কি, ইফারেন্ট লিম্বটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইফারেন্ট নিউরন। দেখো ভেন্ট্রাল রুট থেকে যে নার্ভটা বেরোলো সেটা হচ্ছে ইফারেন্ট নিউরন, আর হচ্ছে আমার ইফেক্টর অর্গান। সেই মাসলটাই হচ্ছে কি আমার ইফেক্টর অর্গান। মাসলটা আমার আলটিমেটলি কি করবে, আমার কন্ট্রাক্ট করবে বা ডাইরেক্ট করবে বা কিছু একটা অ্যাক্টিভিটি করবে। তো এটাই হচ্ছে রিফ্লেক্স আর্কের কম্পোনেন্ট। এবং কি রিফ্লেক্স আর্কের একটা ছবি সহ আমরা বোঝানোর চেষ্টা করলাম। এই ছবিটা মোটামুটি একে যদি মার্ক করতে পারো মাশাআল্লাহ অনেক ভালো মার্ক পাবা। নেক্সট হচ্ছে কি বলছে, ট্রেস দ্য রিফ্লেক্স আর্ক অফ, ও আচ্ছা লিস্ট দ্য প্রপার্টিজ অফ রিফ্লেক্স। আচ্ছা রিফ্লেক্স অনেক প্রপার্টিজ, হ্যাঁ অনেক প্রপার্টিজ, এবং এটা আসলে খুব মানে আসে পরীক্ষায় কেন জানি না, মুখস্থ করতে হবে। তো মোটামুটি ভাবে আমাদের কলেজে যে কটা কথা লিখতে বলছিল, যে ইররেডিয়েশন, সিনাপটিক ডিলে, সামেশন, অক্লুশন, ফ্যাসিলিটেশন, ইনহিবিশন, আর হচ্ছে আমার রিক্রুটমেন্ট, এই কটা কথা লিখতে বলছিল আর কি। আর সাবলিমিনাল ফ্রিঞ্জ, এই যে প্রপার্টিজ গুলো মোটামুটি ভাবে 7-8টা প্রপার্টি যদি নাম লিখে দিতে পারো এই। আর ডিসক্রাইব এনি টু অফ দেম যদি লিখতে চাও তাহলে সিনাপটিক ডিলেটা তো লিখতে পারো, কারণ রিফ্লেক্সে সিনাপস আছে। তারপরে যদি লিখতে না চাও তাহলে তুমি হচ্ছে যে সামেশন লিখতে পারো। সামেশন হচ্ছে স্পেশাল আর টেম্পোরাল। আর হচ্ছে যে কোনটা লিখবা, সিনাপটিক ডিলেটাই লেখো। আমি সিনাপটিক ডিলেটাই হচ্ছে মানে বলি, যে অ্যাডভাইস করি সেটাই লিখতে, কারণ সহজ, এটা লিখতে ভুল কম হয়, সেটাই লিখবা যা লিখলে ভুল কম হবে। আর তারপরে দেখো যে কোশ্চেন আছে ট্রেস দ্য রিফ্লেক্স আর্ক অফ নিজার। আচ্ছা রিফ্লেক্স আর্ক অফ নিজার যদি লিখতে বলে তাহলে আমরা মোটামুটি 5টা পয়েন্ট আগে লিখে ফেলবো। যে রিফ্লেক্স আর্ক বলতে আমরা 5টা পয়েন্ট বুঝি, এফারেন্ট লিম্ব, সেন্টার বা আর হচ্ছে ইফারেন্ট লিম্ব। তো সেটা একটু দেখো। তো তুমি ফার্স্টে যেহেতু নিজার একটু স্পেসিফাই করে দিয়েছো, তুমি ফার্স্টে মেথড অফ এলিসিশনটা লিখতে পারো। হ্যাঁ, যে শার্প ট্যাপিং অন প্যাটালার টেন্ডন ইন এ সেমিফ্লেক্সড নি। সেমিফ্লেক্সড নি, হ্যাঁ সেমি মানে হাফ ফ্লেক্সড, ঠিক আছে। তো তারপরে হচ্ছে স্টিমুলাস লিখতে চাইলে লিখতে পারো যে স্ট্রেচ অফ কর্টিসিয়াস মাসল। এরপর আমরা যাব এফারেন্ট লিম্ব, মানে আমার সেন্সরি অর্গান। সেন্সরি অর্গানটা কি হবে, মাসল স্পিন্ডল, ঠিক আছে, মাসল স্পিন্ডল। আর এফারেন্ট নার্ভটা হবে হচ্ছে ফিমোরাল নার্ভ। সেন্টার কি হবে আমার লাম্বার 2, 3, 4, এটা আমরা পড়েছিলাম যে স্পাইনাল সেগমেন্ট। আর ইফারেন্ট যে নার্ভটা, ইফারেন্ট নার্ভটা হবে ফিমোরাল নার্ভ। আর ইফেক্টর অর্গান আমরা জানি সেই একই, কোয়াড্রিসেপস মাসল। লিখবা জাস্ট কন্ট্রাকশন অফ দা কোয়াড্রিসেপস মাসল, এটাই হচ্ছে কি ইফেক্টর অর্গান। তো এই, আর ছবি দিতে চাইলে স্ট্রেচ রিফ্লেক্সের ছবি দিতে পারো, কারণ নি জার্কের এই পা আঁকার এত সময় নেই পরীক্ষার হলে, ঠিক আছে। আর আঁকতে পারলে ভালো, যারা আর্টিস্ট আসো আঁকলে আঁকবা, না আঁকলে ওই স্ট্রেচের ছবিটাকে দিলে কোনো সমস্যা নেই। শর্ট নোট রিফ্লেক্স, আমরা রিফ্লেক্স লিখবো সংজ্ঞা, রিফ্লেক্সের ক্লাসিফিকেশন লিখবো।
ক্লাসিফিকেশন আমরা জানি সুপারফিশিয়াল রিফ্লেক্স, ডিপ রিফ্লেক্স, ভিসেরাল রিফ্লেক্স আর হচ্ছে কি প্যাথোলজিক্যাল রিফ্লেক্স। আমরা এক্সাম্পল দিয়ে দিব দুটো করে। আর প্যাথোলজিক্যাল তো একটাই এক্সাম্পল লেভিনস্কি সাইন, সেটা আমরা দিয়ে দিব। তো মোটামুটি ভাবে এই আর হচ্ছে আমার দিতে পারি ইনবর্ন আর অ্যাকোয়ার্ড ক্লাসিফিকেশন দিতে পারি, আনকন্ডিশন, কন্ডিশন, সিনাপসের নাম্বারের উপর মনোসিনেপ্টিক, পলিসিনেপ্টিক, এই ক্লাসিফিকেশনগুলো দিতে পারি। আর যেটা দিতে পারি সেটা হচ্ছে কিছু প্রপার্টিজ নাম বসা দিল, প্রপার্টিজ অফ রিফ্লেক্স, এগুলো বসা দিলে কি হয়ে যাবে। ড্রয়ার লেভেল রিফ্লেক্স অফ পড়ছি, নিজাক উইথড্রয়াল রিফ্লেক্স, উইথড্রয়াল রিফ্লেক্স লাগবে না, নিজাক আমরা করে ফেলছি। এরপর আসো ট্র্যাক, খুব ঝামেলা। আজকে ট্র্যাক নিয়ে এত কথা বলবো না, কজ ট্র্যাক নিয়ে বিশদ আলোচনা আমি আমার সেকেন্ড রিভিউ ক্লাসে করছি। আজকে শুধু প্রশ্নগুলা উত্তরগুলা বলে যাবো একটু ছোট করে। যে নেম দ্য অ্যাসেন্ডিং ট্র্যাকস অফ স্পাইনাল কর্ড, হ্যাঁ আমরা জানি অ্যাসেন্ডিং ট্র্যাকস গুলা কি, এটা তো বইতে লিস্ট করে লেখাই আছে, এখানে আসলে আমার নতুন করে কিছু বলার নেই। যেটা আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করে দেবো, ল্যাটারাল কলাম, পোস্টেরিয়র কলাম আর অ্যান্টেরিয়র কলাম। এভাবে আমরা কি নামগুলো লিখে ফেলবো, যে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক, ল্যাটারাল কলামে আরো আছে ডরসাল আর ভেন্ট্রাল স্পাইনোসেরিবেলার, তারপর স্পাইনোরেটিকুলার, স্পাইনোলেভারি, স্পাইনোটেক্টাল, স্পাইনোভেস্টিবুলার, এইভাবে লিখে ফেলবো। পোস্টেরিয়র কলাম আছে ট্র্যাক্ট অফ গল বার্ডেক, আর অ্যান্টেরিয়র কলাম আছে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এগুলো আমরা লিখে ফেলবো। আর নেম দ্য ডিসেন্ডিং ট্র্যাক্ট, আমরা ডিসেন্ডিং ট্র্যাক্টকে বলবো ফার্স্টে, ডিসেন্ডিংটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট আর একটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, আরেকটা আছে সেটা হচ্ছে কর্টিকো বালবার ট্র্যাক্ট। তো এই দুটো নাম লিখে আমরা হচ্ছে তারপরে নাম, পিরামিডালের মধ্যে আছে ল্যাটারাল আর অ্যান্টেরিয়র, এক্সট্রা পিরামিডালের মধ্যে আছে ওই যে আগেরগুলোর উল্টা, রুব্রোস্পাইনাল, রেটিকুলোস্পাইনাল, টেক্টোস্পাইনাল, ভেস্টিবুলোস্পাইনাল, অলিগোস্পাইনাল, আর কর্টিকো বালবার তো থাকলোই। তো এই হচ্ছে আমার নাম। তারপর হচ্ছে পাথওয়ে অফ কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, এটা নিয়ে আসলে আমি এখন আজকে আর ব্যাখ্যা যাব না। আচ্ছা এই ছবিটা কথা পরে আসতেছি। তো এটা হচ্ছে মোটামুটি ভাবে আমার কি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের একটা বর্ণনা, যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট পিরামিডাল সেল থেকে এসে আমার হচ্ছে করোনা রেডিয়াটা ইন্টারনাল ক্যাপসুল হয়ে মিড ব্রেন হয়ে পন্স, মেডুলা সব ঘোরাঘুরি করলো, করে এসে মিডল্যান্ড ক্রস করবে 80% ফাইবার, ক্রস করে হচ্ছে ল্যাটারাল কলামে যাবে, ল্যাটারাল কর্টিকোস্পাইনাল, আর কিছু হচ্ছে অ্যান্টেরিয়র কলাম দিয়ে নেমে আমার কি স্পাইন অ্যান্টেরিয়র হর্ন সেলে সিনাপস করার আগে মিডল্যান্ড ক্রস করবে, সেটাকে আমরা বলি অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। এই হচ্ছে আমার পাথওয়ে। আর এই যে ছবিটা, এই ছবিটা মেনলি আমি আনছি কারণে, যে দেখো আমরা যে এই যে ট্র্যাক বলি, স্পাইনাল কর্ড দিয়ে তো সব ট্র্যাক যায়। দেখো একটা স্পাইনাল কর্ডের একটা সেগমেন্টের হেমিসেকশন দেখানো হয়েছে, যেখানে দেখো প্রত্যেকটা ট্র্যাক্টের জন্য স্পাইনাল কর্ডে একটা স্পেসিফিক জায়গা আছে, যে জায়গাটা দিয়ে কি ওই ট্র্যাকটা যায়। হ্যাঁ, যে জায়গাটা দিয়ে ওই ট্র্যাকটা কি যায়, দেখো আমার যদি আমি একটা এক্সাম্পলই দেই, যেমন কোনটা দিব, এই যেমন দেখো ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা যদি তোমাদেরকে দেখাই, দেখো ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা এই যে এইখানে একটা বৃত্তের মতো আছে, এরকম এই সাইডেও থাকবে। প্রত্যেকটা ট্র্যাক্ট কিন্তু জোড়ায় জোড়ায়, ঠিক আছে, দুই সাইডেই থাকে প্রত্যেকটা ট্র্যাক্ট, সকল ট্র্যাক্ট কি জোড়ায় আমাদের সিএনএস এর। তো এখানে একটা সাইডে দেখাইছে যে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা এই যে ল্যাটারালি এই জায়গাটায় থাকে, এই কালো জায়গাটার মধ্যে থাকে, ঠিক আছে। তো এই বরাবর হচ্ছে আমার এই ট্র্যাক্টের ফাইবার গুলার বান্ডেল গুলা যায়, ঠিক আছে। তারপরে আমি যদি আরো দেখাই যে অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা দেখো, যে এটা এই যে মার্কিংটা আছে, এই অ্যান্টেরিয়র কলামের এই জায়গাটা দিয়ে হচ্ছে আমার এই বরাবর অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা কি নামে, এইরকম ধরে 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 এই জায়গাটা ধরে ধরে কি আমার স্পাইনাল ট্র্যাক্টটা নামে। এই ছবিটা কি এটাই বোঝানো হয়েছে, আর কিছু না। এরকম প্রত্যেকটা ট্র্যাক্টের জন্য দেখো স্পেসিফিক জায়গা আছে। হ্যাঁ, এটা স্নেলের নিউরোটানোটমি থেকে নেওয়া সাদা কালো ছবি, ওখানে কি কালার দিয়ে আরো সুন্দর বোঝানো আছে, ঠিক আছে। তো এই ছবিটা অ্যাকচুয়ালি তোমাদের এই জন্য একটু দেখানো, এটা আমি চাইছিলাম দেখাইতে। তারপর হচ্ছে ডিসেন্ডিং মানে মোটর ট্র্যাক্ট হয়ে গেল। ব্রিফলি মেনশন কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, দ্য পিরামিডাল ট্র্যাক্ট, একই উত্তর। পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন কি সেটা একটু আমরা তো পড়ছি, যে র‍্যাপিড স্কিল ভলান্টারি মুভমেন্টস, স্পেশালি ডিস্টাল লিম্বের, আরো হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্সের পাথওয়ে তৈরি করে, এই হচ্ছে আমার ফাংশন। আর হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট থেকে কিছু বেশি পড়তে হয় না, শুধুমাত্র ফাংশনটা বেশি ইম্পর্টেন্ট। তো আমরা জানি যে এটা আমার কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের অ্যাক্টিভিটির একটা কি ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করে। হ্যাঁ, গ্রস সিনার্জিস্টিক ভলান্টারি মুভমেন্ট কন্ট্রোল করে, রিফ্লেক্সের উপরে কন্ট্রোল রাখে। হ্যাঁ, আরো হচ্ছে কি বডির পশ্চার ইকুইলিব্রিয়াম এগুলোর উপরে হচ্ছে রেগুলেট করে, আর অটোনমিক ভিসাল অ্যাক্টিভিটি রেগুলেট করে। এই ফাংশনগুলোকে আমরা লিখে দিব। তারপর হচ্ছে রিলিজ ফেনোমেনন। রিলিজ ফেনোমেননটা আমি আগের দিন বলছিলাম যে যদি কোনো কারণে আমার ডিসেন্ডিং ট্র্যাক গুলো নষ্ট হয়ে যায়, হ্যাঁ, ডিসেন্ডিং ট্র্যাক স্পেশালি পিরামিডাল ট্র্যাক গুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে পিরামিডাল ট্র্যাক যেহেতু আপার মোটর নিউরন,
তাহলে আপার মোটর নিউরনটা হচ্ছে কি লোয়ার মোটর নিউরনের অ্যাক্টিভিটির উপর কন্ট্রোল রাখে। তো এই ডিসেন্ডিং ট্র্যাক বা আপার মোটর নিউরনগুলো নষ্ট হয়ে গেলে কি লোয়ার মোটর নিউরনের অ্যাক্টিভিটির উপর কোনো কন্ট্রোল থাকে না। তো লোয়ার মোটর নিউরন আপার মোটর নিউরনের এই কন্ট্রোল থেকে কি রিলিজ হয়ে যায়, বের হয়ে আসে এবং তার নিজের মতো করে কি মাসলে সিগন্যাল পাঠাতে থাকে। এই ঘটনাটাকে বলা হয় কি রিলিজ ফেনোমেনন। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। তারপরে ট্রেস দ্য পাথওয়ে অফ পেইন। ঠিক আছে, রাইট ডাউন ডুয়াল পেইন পাথওয়ে, একই উত্তর পেইনের আমার উত্তরটা। তো এটা আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমি একটু আচ্ছা এটাতে একটু দেখেই যে এটা তোমার হচ্ছে ডরসাল কলামটা বা অ্যাসেন্ডিং ট্র্যাকটাকে দেখানো হয়েছে। যে ফার্স্ট এরটায় দেখো যে নিচের ছবিটার দিকে যদি আমরা একটু তাকাই, যে জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, ফাইন টাচ, এটা হচ্ছে আমার স্পাইনাল কর্ডে দেখো হেমিসেকশন করা মানে ট্রান্সভার্স সেকশন করা, এটা স্পাইনাল কর্ডে দেখো ডরসাল কলামে যায়। ঠিক আছে, ডরসাল কলামে যায় হচ্ছে আমার জয়েন্ট পজিশন, ভাইব্রেশন। এটা কার কাজ বলতো? হ্যাঁ, এটা হচ্ছে আমার ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বারডেকের কাজ। ঠিক আছে, এই যে ডরসাল কলাম দিয়ে উঠে আমার একটা পার্টিকুলার জায়গায় যাবে, সেই পার্টিকুলার জায়গাটা হচ্ছে দেখো নিউক্লিয়াস গ্র্যাসিলিস আর নিউক্লিয়াস কিউনেটাস, মানে ট্র্যাক্ট অফ গল আর ট্র্যাক্ট অফ কি বারডেক। আরেকটা দেখো যে আমার আরেকটা যে স্পাইনোকর্টিক্যাল ট্র্যাক্ট আছে, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, যে পেইন টেম্পারেচার, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, সেটা হচ্ছে এই যে ল্যাটারাল কলাম এবং অ্যান্টেরিয়র কলাম দিয়ে যে আমার আলটিমেটলি সরাসরি সেটা কি থ্যালামাসে এন্টার করে। হ্যাঁ, এই ছবিটা দিয়ে এটা একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ডরসাল কলামটাই বা কি আর নিউক্লিয়াস গ্র্যাসিলিস কিউনিটাস এটাই বা আসলে কি। এটা কিছুই না, ওই ডরসাল কলাম দিয়ে উঠে আলটিমেটলি এটা নিউক্লিয়াসে অ্যাটাচ করে, সেই নিউক্লিয়াস থেকে যে ফাইবারগুলো বেরোয় সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার নিউরন। আমরা রিভিউতে দেখছিলাম বা জানছিলাম, এইটাই হচ্ছে ছবিতে দেখানো। আর এটা হচ্ছে পেইন পাথওয়ে। পেইন পাথওয়েটা হচ্ছে যে ফার্স্ট পেইন, স্লো পেইন, সেখান থেকে ডরসাল গ্যাংলিয়া হয় বাকি যে প্রসিডিউরটা আমার। যেহেতু পেইন হচ্ছে আমার ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের কোর্স, তো আমরা যদি স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের কোর্সটা জানি সেটাই হচ্ছে কি আমার পেইনের কোর্স। ঠিক আছে, স্পাইনাল কর্ড হয়ে আমার পোস্টেরিয়র হর্ন সেল হয়ে সেকেন্ড অর্ডার নিউরন মিডলাইন ক্রস করে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ফর্ম করে, সেটা আলটিমেটলি মেডুলা পন্স মিড ব্রেন হয়ে আমার থ্যালামাস আর থার্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করে। সেটা পরবর্তীতে কি হয়, পরবর্তীতে আমার এই ইসেতে যায় হচ্ছে যে ইন্টারনাল ক্যাপসুল কর্নার এরিয়াটা হয়ে আমার এই যে সেরেব্রাল কর্টেক্সের প্রাইমারি সোমাসেটিক এরিয়া মানে পোস্ট সেন্ট্রাল জাইরাস, সেখানে গিয়ে আলটিমেটলি শেষ হয়, সেখানে আমরা পেইনটা ফিল করি। ঠিক আছে, তো এরপরে আমার উত্তরটা ছিল হচ্ছে কোশ্চেন ছিল ও হ্যাঁ ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম, বেবিনস্কি সাইন। আর আমরা তো মোটামুটি ভাবে জানি যে এখানে যে ফাংশন গুলা, যে ট্র্যাক্ট অফ গল বারডেকের ফাংশন গুলো খুবই ইম্পর্টেন্ট। মানে হচ্ছে যে তোমার ট্র্যাক্ট অফ গল বারডেকের পাথওয়ে ট্রেস করতে বললে ফাংশন সহই কোশ্চেন আসবে। আর অ্যান্টেরিয়র ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ফাংশন অবজেক্টিভে খুব পেঁচায়, তো আমরা এই ফাংশন গুলো জানবো, এগুলো নিয়ে আমি এখন নতুন করে বললাম না। তোমাদেরকে এখন যেটা বলবো সেটা হচ্ছে বেবিনস্কি সাইন আর হচ্ছে কি ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। দেখো এটা হচ্ছে বেবিনস্কি সাইন। বেবিনস্কি সাইনটা আমরা জানি যে কি হয়, যদি আমার কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই যে নরমাল যে টো ফ্লেকশন বা প্লান্টার রিফ্লেক্স যেটা হচ্ছে যে তোমার প্লান্টার ফ্লেকশন হবে এবং টো গুলা কি প্রক্সিমেটেড থাকবে, সেটা কি উল্টাটা হয়ে যায়। দেখো ডরসিফ্লেকশন হচ্ছে এবং টো গুলা কি ফ্যানিং আউট, ছড়ায় যাচ্ছে। হ্যাঁ, এটা সর্ট অফ একটা কি উইথড্রয়াল রিফ্লেক্স, কারণ আমার কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা বা পিরামিডাল ট্র্যাক্টটা কি নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে এটার কারণ। এই বেবিনস্কি সাইন আমরা হচ্ছে যদি শর্ট নোট আসে বেবিনস্কি সাইন, আমরা হচ্ছে কি কি লিখবো হচ্ছে এটা ডেফিনেশনটা দিব আর হচ্ছে মেকানিজমটা দিব, যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটে এখানে, যে নরমালি এটা হয় কিন্তু বেবিনস্কি সাইনের ক্ষেত্রে এটা উল্টোটা হয়ে যায়। আমরা কজ দিব হচ্ছে এই যে অ্যান্টেরিয়র কর্টিকাস পিরামিডাল ট্র্যাক্ট নষ্ট হয়ে যাওয়া, আর হচ্ছে চিলড্রেনদের একটা কজ দিব যে চিলড্রেনের ক্ষেত্রে ডেভেলপ থাকে না, সেই কারণে এটা হয়ে থাকে। তো মোটামুটি ভাবে এই হচ্ছে আমার কথা। ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোমটা যদি একটু বলি, যে ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোমটা হচ্ছে এমন একটা জিনিস যে আমার যদি কোনো স্পাইনাল কর্ডে কোনো একটা অংশে হেমিসেকশন হয়, হেমিসেকশনটা কি বুঝলাম, যে কোনো একটা স্পাইনাল কর্ডে কোনো একটা পার্টিকুলার স্পাইনাল সেগমেন্টের একটা হাফ কাটা পড়ে যাওয়া, এটি হচ্ছে কি হেমিসেকশন। তো কি হবে, যেই সাইডটা কাটা পড়বে সেই সাইডে হচ্ছে আমার ট্র্যাক্ট অফ গল বারডেকের ফাংশন কি নষ্ট হয়ে যাবে, আর যেই সাইডটা কাটা পড়বে তার বিপরীত সাইডের ধরো ডান সাইডে আমরা বলছিলাম যে ডান সাইডে T10 এর হেমিসেকশন কাটা মানে হেমিসেকশন হইলো, তাহলে ওই T10 এর নিচ
বরাবর হচ্ছে ওই লেভেলের নিচে হচ্ছে আমার ট্র্যাক্ট অফ গল বার্টেকের ফাংশন নষ্ট হয়ে যাবে, আর ওই বরাবর উল্টা পাশে ওই লেভেলের নিচে হচ্ছে আমার আমার স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ফাংশন গুলো কি নষ্ট হয়ে যাবে। আর আরো হচ্ছে কি হবে আমার যে পাশে হেমিসেকশন তার বিপরীত পাশে, হ্যাঁ এটা বলছি যে আমার স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট নষ্ট হয়ে যাবে, সাথে সাথে হচ্ছে আমার লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস হবে আমার সেগমেন্টাল লেশনের সেগমেন্ট বরাবর, মানে একটা লেভেল অফ হেমিসেকশনে আমার লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস হবে এবং মাসকুলার অ্যাট্রফি হবে। হ্যাঁ, T10 যেখানে সাপ্লাই দিত, মাসকুলার সাপ্লাই দিত, আমরা যে মায়োটম ডার্মাটম তো পড়ছি। আর হচ্ছে যে আমার অ্যাবভ দা লেভেলে কি হবে, প্যারাস্থেসিয়া হবে আর হচ্ছে হাইপারস্থেসিয়া। তো এটাই হচ্ছে বাউন্সিগার্ড সিনড্রোম মূল কথা, যে হেমিসেকশন হলে আমার লোয়ার এবং মানে সেগমেন্ট লেভেলে যে লস গুলা হয় সেই লস গুলা একটা সিনড্রোম দ্বারা প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে বাউন্সিগার্ড সিনড্রোম। মূলত আমরা যদি হেমিসেকশনের চেঞ্জ গুলা পড়ি সেটাই হচ্ছে বাউন্সিগার্ড সিনড্রোম কি মূল কথা। এটা হচ্ছে একটা কোশ্চেন, শর্ট নোট আকারে মেনলি আসে, এছাড়া এটা নিয়ে এত হ্যাপা হওয়ার কোনো কারণ নেই, ভাইবাতে ধরে না। যাই হোক, আপার এবং লোয়ার মোটর নিউরন রিলেশনটা একটু দেখবো আমরা, যে এখানে বলছে যে লিস্ট দ্য ডিফারেন্স অফ লেশনের ডিফারেন্স, কি কি ধরনের লেশনের ডিফারেন্সটা হবে সেটাই আমি আগের দিন তোমাদেরকে বলছিলাম, যে টাইপ অফ প্যারালাইসিস, স্প্যাস্টিক, ফ্ল্যাসিড, ডিপ রিফ্লেক্স, ইউএমএন মানে আপারে এক্সেলারেটেড হবে, লোয়ারে ডিমিনিশড হবে, হ্যাঁ, সুপারফিশিয়াল রিফ্লেক্স, মাসল ওয়াস্টিং, মাসল টোন, ফেসিকুলেশন, এই কথাগুলো আমার ডিফারেন্স আসবে। সেই ডিফারেন্সটা আমাদের সব বইতে আছে, সেখান থেকে আমরা লিখবো, নতুন করে এখানে বলার দরকার নাই, আমার রিভিউ সেশনে বলা হয়েছে। একই কোশ্চেন এগুলা ডেফিনেশনটা খুব সুন্দর করে আমাদের মুখস্থ করতে হবে, কজ এটা কি ভাইবাতেও খুব দরকারি। ঠিক আছে, যে আমার সংজ্ঞাটা হচ্ছে যে নিউরনস ইন দ্য সেরেব্রাল কর্টেক্স এন্ড ব্রেইনস্টেম। আপার মোটর neurons are the neurons of cerebral cortex and brainstem, the axons of which form the descending motor tract and control lower motor neuron activity. এই তিনটা কথা। আর লোয়ার মোটর হচ্ছে যে স্পাইনাল এবং ক্রেনিয়াল মোটর নিউরন, যারা সিনাসকে লিভ করে ডাইরেক্টলি স্কেলেটাল মাসলকে ইনারভেট করে, তারই হচ্ছে কি লোয়ার মোটর নিউরন। ঠিক আছে, সংজ্ঞা। আচ্ছা, মাসল টোন সরি, এটা হচ্ছে মাসল টোনের কি মেকানিজম। দেখো এটা একটু ছোট করে বলবো, তারপর একটা কিছু পড়ার নাই। যে গামা মোটর নিউরনটা হচ্ছে কি আমার মাসল স্পিন্ডলের সেটা হচ্ছে আমার গামা মোটর নিউরন। সেই নিউরনটা যখন ডিসচার্জ হলে কি হয়, আমার ইন্টারফিউজাল ফাইবার অফ মাসল স্পিন্ডল। দেখো এই ছবিটা যদি তাকাই, মাসল স্পিন্ডলের একটা ছবি, যে দেখো ভেতরের যে পাইপের মতো ফাইবার গুলো হচ্ছে ইন্টারফিউজাল ফাইবার, তার দেখো একটা সেন্ট্রাল ডাইলেটেড পোর্শন আছে, এই জায়গাটা কন্ট্রাক্ট করে না, দুইটা দেখো পোলার এন্ড আছে উপরে নিচে। হ্যাঁ, তো এই পোলার এন্ডটা হচ্ছে আমার কি কন্ট্রাক্টাইল এন্ড। ঠিক আছে, এই যে ডোরা কাটা জায়গাটা আর এই নিচের ডোরা কাটা জায়গাটা হচ্ছে কি পোলার এন্ড, এই পোলার এন্ডটা হচ্ছে কন্ট্রাক্টাইল, এটা কন্ট্রাক্ট করে। ঠিক আছে, তো এটা যদি কন্ট্রাক্ট করে তাহলে দেখো যে ইন্টারফিউজাল ফাইবারের কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশন হলে কি হয়, দেখো স্টিমুলেটস অ্যানুলোস্পাইরাল এন্ড ফ্লাওয়ার স্প্রে এন্ডিং। মানে হচ্ছে যে আমার মাসল স্পিন্ডলে কিছু রিসেপ্টর থাকে। হ্যাঁ, এই রিসেপ্টর গুলোর নাম হচ্ছে অ্যানুলোস্পাইরাল এবং ফ্লাওয়ার স্প্রে এন্ডিং। এই এন্ডিং গুলা যখন ওই রিসেপ্টর গুলা যখন এই কন্ট্রাকশনটা রিসিভ করে, বুঝতে পারে, তখন তারা একটা কি নার্ভ ইম্পালস, এফারেন্ট ইম্পালস পাঠায়। এই যে আমরা জানি আমাদের মাসল স্পিন্ডলে আমার এফারেন্ট নার্ভ হচ্ছে 1A ফাইবার, সেই ফাইবারটা হচ্ছে আমার আর কি হবে, আমার স্পাইনাল কর্ডে যাবে। স্পাইনাল কর্ডে গেলে স্পাইনাল কর্ডের আলফা মোটর নিউরনের সাথে যখন সে সিনাপস করবে, তখন স্পাইনাল কর্ড থেকে আরেকটা ইম্পালস আসবে। সেই ইম্পালসটা কোথায় যাবে, এক্সট্রা ফিউজাল ফাইবারে যাবে আলফা মোটর নিউরনের মাধ্যমে। তখন কি এক্সট্রা ফিউজাল ফাইবারের কিছু সামান্য গ্রুপ হচ্ছে কি কন্ট্রাকশন হবে। তো এই যে কন্ট্রাকশনটা হয়, আমরা ধরো সাপোজ এক্সট্রা ফিউজাল ফাইবারটা একটা বড় জায়গা, যেমন এখানে যদি দেখি এক্সট্রা ফিউজাল ফাইবার কিন্তু ইন্টারফিউজাল ফাইবারকে ঘিরে রাখে, আমরা বাইরে থেকে যেটা দেখি সেটা হচ্ছে এক্সট্রা ফিউজাল। এক্সট্রা ফিউজালের পুরো এক্সট্রা ফিউজাল ফাইবারের সবগুলাই কি একই সময় কন্ট্রাক্ট করবে না। দেখো আমার এখানে এক্সট্রা ফিউজাল, এখানে আমার দেখো একটা জায়গায় যে একটা তোমার ইফারেন্ট এক্সন দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে একটু যদি আমি দেখাই, যে এই যে এখানে আছে গামা মোটর এন্ডিং, গামা মোটর নিউরনে ফার্স্টে স্পাইনাল কর্ড থেকে ইম্পালস আসে, ইম্পালস আসলে পরে
আমার সেখান থেকে একটা এফারেন্ট সিগন্যাল আমার চলে যায় স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ড আবার সেটা ধরতে পারে আরেকটা ইম্পালস পাঠায়, সেটা পাঠায় হচ্ছে এক্সট্রাফিউজাল ফাইবারে। এক্সট্রাফিউজাল ফাইবারের একটা অংশে পাঠায় আলফা মোটর নিউরনের মাধ্যমে। তো এক্সট্রাফিউজাল ফাইবারের সেই অংশটা একটু কন্ট্রাক্ট করে। দেখা যায় সারাক্ষণ এক্সট্রাফিউজাল ফাইবারের কোনো না কোনো অংশে এরকম ইম্পালস আসতেছে, ফলে মাসলটা একটা পার্শিয়াল কন্ট্রাকশন স্টেটে থাকতেছে। অলওয়েজ মাসলটা কি টান টান অবস্থা থাকতেছে। এটাই হচ্ছে কি মাসল টোন। আর আছে আমার এখানে এই সবই শর্ট নোট মাসল স্পিন্ডল। তো এখানে আমরা মোটামুটি ভাবে আমরা যেগুলো কথাগুলো বলবো যে মাসল স্পিন্ডলের সংজ্ঞাটা দিব, স্ট্রাকচারটা দিব, যে ইন্টারফিউজাল, মাইলিনেটেড এফারেন্ট আর মাইলিনেটেড ইফারেন্ট। ঠিক আছে, ইন্টারফিউজাল ফাইবারেরটা একটু বলবো, এটা টাইপসটা বলবো, আর হচ্ছে ইনারভেশনটা বলবো। হ্যাঁ, ইন্টারফিউজাল ফাইবারের টাইপটা লিখবো, আর এই যে আমরা ইনারভেশনটা লিখবো যে সেন্সরি ইনারভেশন হচ্ছে গ্রুপ 1A, গ্রুপ 2, আর মোটর ইনারভেশন হচ্ছে গামা মোটর নিউরন। এইটুকু যদি লিখতে পারি মোটামুটি ভাবে আমার শর্ট নোট লেখা হয়ে যাবে। আর এখানে বলার কিছু নাই। মোটর ইউনিটটা কি, মোটর ইউনিট বলবো তোমাদের, যে মোটর ইউনিট হচ্ছে একটা মোটর নিউরন এবং সে যতগুলো মাসলকে ইনারভেট করে। একটা মোটর নিউরন এবং সে যে যতগুলো মাসলকে ইনারভেট করে, সেই মাসল আর নিউরন মিলে হচ্ছে কি একটা মোটর ইউনিট। বুঝতে পেরেছো? যদি ফাইন অ্যাক্টিভিটি দরকার হয় যেসব জায়গায়, যেমন আমাদের হাতে, পায়ে, পাতায়, সেখানে দেখা যায় যে একটা মোটর নিউরন একটা মাসলকে ইনারভেট করতেছে। কিন্তু যেখানে অত ফাইন না, গ্রস মুভমেন্ট, যেমন বাইসেপস, ট্রাইসেপস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, মিনিমাস, এইসব জায়গায় দেখা যায় যে একটা আলফা মোটর নিউরন বা একটা মোটর নিউরন অনেকগুলো মাসলকে একসাথে ইনারভেট করতেছে। তো তার মোটর ইউনিটটা কি অনেক বড় হয়। এই হচ্ছে এখানে কথা, আর কিছু না। সেরেবেলাম থেকে আমি তোমাদের যেটুকু পড়াবো একটু বেশি এখানে আছে, যে এই যে সেরেবেলামের এরর কন্ট্রোল মেকানিজম। তো এটা একটু আমরা একটু দেখবো এখন, যে এরর কন্ট্রোল মেকানিজমটা কি। এটা আমি আগের দিন পড়াই নাই। যে সেটা হচ্ছে, সাপোজ ধরো একটা ভলান্টারি মুভমেন্ট হবে, আমি একটা লাথি মারবো, ঠিক আছে? তো আমি এটা লাথি মারবো, তো লাথি মারার একটা ভলান্টারি মুভমেন্ট। এটার জন্য কি হয়, আমার ছবিটার মধ্যে একটু ত্রুটি আছে, আচ্ছা একটু দেখি। আচ্ছা এখানে একটু দেখো কষ্ট করে, যে আমাদের আমরা জানি ব্রেনে মোটর কর্টেক্স আছে, হ্যাঁ, যে পোস্ট প্রি সেন্ট্রাল জাইরাস, যেটা মোটর এরিয়া ব্রডম্যান এরিয়া 4 আর প্রি মোটর এরিয়া ব্রডম্যান এরিয়া 6। তো সেখান থেকে কি আমার মোটর ইম্পালস আসে। তো মোটর ইম্পালস কি হইলো, আমার সরাসরি আমার কর্টিকোস্পাইনাল ট্র্যাক দিয়ে তো মাসলে একটা যাবেই নার্ভ ইম্পালস, ঠিক আছে? দেখো যাওয়ার সময় এই যে রাস্তাটা খেয়াল করো, এই যে মাসলে যাওয়ার সময় মোটর কর্টেক্স থেকে সরাসরি যেই অ্যারোটা নিচের দিকে নামছে, সেটার আবার একটা অংশ কোথায় গেছে, ইন্টারমিডিয়েট জোন অফ সেরিবেলামে। মানে হচ্ছে মোটর কর্টেক্স যখন মাসলকে মোটর অ্যাক্টিভিটি ইম্পালস প্রেরণ করে, সাথে সাথে একটা কোলাটারাল ইম্পালস সে কি সেরিবেলামকে প্রেরণ করে। সেরিবেলাম সেটাকে জাজ করে যে ইম্পালসটা যে পাঠাইছে, ইম্পালসের শক্তিটা কি একটু বেশি না একটু কম। ইম্পালসের যদি শক্তি বেশি হয় তাহলে তার একটু কমাইতে হবে, তাহলে তার আর কম হলে কি তার একটু বাড়াইতে হবে। তো সেটা যখন সে বুঝতে পারে, প্লাস মাসল যখন মোটর কর্টেক্সের সংকেত পায়, তখন সাথে সাথেই কি সে কন্ট্রাক্ট করার চেষ্টা করে। সে কন্ট্রাক্ট করার চেষ্টাটা দেখো, চেষ্টা করার নিউজটা দেখো স্পাইনাল সেরিবেলার ট্র্যাক দিয়ে সেরিবেলামে পৌঁছায়। সেরিবেলামে দুইটা নিউজ হচ্ছে কি আমার প্রসেস করে বুঝতে পারে যে আমার নার্ভ ইম্পালসটা খুব বেশি জোরে গেছে না বেশি আস্তে গেছে। ন্যাচারালি মোটর কর্টেক্স একটা ভলান্টারি অ্যাক্টিভিটির জন্য যে পরিমাণ নার্ভ ইম্পালস দেওয়ার দরকার তার চেয়ে একটু বেশি দেয়। তো তখন কি করে সেরিবেলাম একটা পথ ইউজ করে, সেটা দেখো যে রুপ্রো, সরি নামটা তো আমার নিজেরই মনে নেই, এটা একটু কঠিন। ডেন্টোটা হচ্ছে কি সেরিবেলামের ডেন্টেড নিউক্লিয়াস, তারপর হচ্ছে রুব্রো, দেখো রেড নিউক্লিয়াস, থ্যালামাসে যায়, তারপর হচ্ছে কর্টেক্স। দেখো যে এই যে সেরিবেলাম থেকে যে রোড অ্যারোচনাটা বের হইছে, দেখো সেরিবেলামের ডেন্টেড নিউক্লিয়াস থেকে রেড নিউক্লিয়াস হয়ে থ্যালামাস হয়ে আমার মোটর কর্টেক্সে একটা সিগন্যাল গেছে। এই সিগন্যালটা তখন মোটর কর্টেক্সকে বলা যায়, বাবা তোমার নার্ভ ইম্পালস একটু বেশি জোরে হয়ে গেছে, এটারে এখন কারেকশন করা লাগবে। তো সে কি কারেকশন করে, মোটর কর্টেক্স তখন কি করে, সাপোজ আমি লাথি মারবো, লাথি মারার জন্য আমার কোয়াড্রিসেপস যে মাসলটা সেটা হচ্ছে কন্ট্রাক্ট করবে। তো কোয়াড্রিসেপস মাসলটা যদি কন্ট্রাক্ট বেশি করে ফেলা তাহলে সমস্যা আছে। তাহলে এটার কন্ট্রাকশনটাকে কন্ট্রোল করার জন্য কোয়াড্রিসেপসের অ্যান্টাগনিস্ট মাসল হচ্ছে হ্যামস্ট্রিং।
তখন মোটর কর্টেক্স হ্যামস্ট্রিং কে কিছু সিগন্যাল পাঠাতে, তুমি সামান্য পরিমাণে একটু কন্ট্রাক্ট করে কোয়াড্রিসেপস কে একটু চেপে ধরো, কারণ কোয়াড্রিসেপস আমি বেশি জোরে লাফাইতে বলে ফেলছি। তো সেই সিগন্যালটা হচ্ছে তখন হ্যামস্ট্রিং এ যায়, ফলে কোয়াড্রিসেপস যতখানি লাথি মারার দরকার ততখানি কি লাথিটা মারে। তো এইভাবে হচ্ছে আমার মোটর কর্টেক্সের ইরর সেরেবেলামের ইরর কন্ট্রোল মেকানিজমের মাধ্যমে হচ্ছে কি হয়, আমার ইররটা কন্ট্রোল হয়। এটাই হচ্ছে ইরর কন্ট্রোল মেকানিজমের উত্তর। এটাই হচ্ছে ভলান্টারি মুভমেন্ট কন্ট্রোল বাই সেরেবেলাম, দুটো প্রশ্নেরই কি এই একই উত্তর। আমরা আশা করি ছবির মাধ্যমে বুঝতে পারছি, না বুঝতে পারলে আমরা ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। তো এই মোটামুটি ভাবে সেরেবেলাম থেকে দেখি আর কোনো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ, আরেকটা খুব ভালো কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমার সেরেবেলার লেশন হলে কি কি হয়, সেটা আমি একটু ছোট করে তোমাকে বলে যাব। সেরেবেলার লেশন হলে অনেকগুলা ঘটনা ঘটে, তো একটা করে যদি বলি হাইপোটোনিয়া, আমার মাসল টোন লস হয় সেরেবেলার হলে। অ্যাটাক্সিয়া, অ্যাটাক্সিয়া হচ্ছে আনকোঅর্ডিনেটেড ভলান্টারি মুভমেন্ট, মানে আমার হাঁটা চলা, হাত নাড়া, হাঁটার সময় যে আমাদের দুই হাত রিদমিক্যালি সামনে পিছে আসা যাওয়া করে, এই ধরনের রিদমিক্যাল অ্যাক্টিভিটি গুলো কি নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে বলি ডিসমেট্রিয়া আর পাস্ট পয়েন্টিং। পাস্ট পয়েন্টিং মানে হচ্ছে সাপোজ আমি তোমাকে বললাম যে তুমি তোমার হাতের আঙ্গুল দিয়ে তোমার নাকের আগাটা ধরো, তুমি সুন্দর মতো ধরতে পারবা, কিন্তু যার সেরিবেলার লেশন আছে তাকে যদি নাকের আগাটা ধরতে বলি, সে নাকের আগা ধরতে গিয়ে চোখের মধ্যে হাত দিয়ে ফেলবে বা গালে হাত দিয়ে ফেলবে। এটারই বলে ডি পাস্ট পয়েন্টিং, মানে তোমাকে যে পয়েন্টে টাচ করতে বলেছে সেই পয়েন্ট পাস্ট করে তুমি অতিক্রম করে তুমি সামনে আগে চলে গেছো, বা হ্যাঁ সামনে আগে চলে গেছো, এটা বলে ডিসমেট্রিয়া বা পাস্ট পয়েন্টিং। হচ্ছে ইনটেনশন ট্রেমর। হ্যাঁ, যদি তোমাকে লিখতে বলা হয়, সাপোজ তোমাকে শুয়ে সুতা পড়াইতে বলা হয় বা তোমাকে যদি কলম দিয়ে খাতে লিখতে বলা হয়, তোমার হচ্ছে কি হাত কাঁপবে, ঠিক আছে, এটাকে বলা হয় ইনটেনশন ট্রেমর। আরেকটা শব্দ হচ্ছে খুব কঠিন, ডিসডায়াডোকোকাইনেসিয়া। ডিসডায়াডোকোকাইনেসিয়া সেটা হচ্ছে যে র্যাপিড অল্টারনেটিং ভলান্টারি মুভমেন্ট, যেমন সুপারনেশন প্রোনেশন। এটা যদি একটা পেশেন্টকে বলা হয় সেরিবেলার লেশন আছে, যে আপনি সুপারনেশন প্রোনেশন খুব কুইক করেন, মানে হাত চিৎ করেন উল্টা করেন, চিৎ করেন উল্টা করেন, সুপারনেশন প্রোনেশন, তো একটা পর্যায়ে গিয়ে সে চিৎ করতে গিয়ে কাক করতে গিয়ে কি মানে রিদমটা উল্টা পাল্টা করে ফেলবে, সে চিৎ করে হঠাৎ দেখা যাবে যে সুপারনেট করে দাঁড়ায় আসছে বা প্রোনেট করে দাঁড়ায় আসছে। তো এটা হচ্ছে ডিসডায়াডোকোকাইনেসিয়া। গেট হচ্ছে অ্যাবনরমাল হয়, দেখা যায় যে পা ঠিক মতো সামনে ফেলতে পারতেছে না, সামনে ফেলতে গিয়ে পাশে ফেলে দিতেছে, বেশি সামনে আগায় যাচ্ছে, এটা হচ্ছে গেইটের প্রবলেম। ডিজার্থ্রিয়া, হ্যাঁ ল্যারিংসের মাসল গুলার অ্যাটাক্সিয়া হয়, হ্যাঁ মাসল গুলা ঠিক মতো মুভ করে না, সো আমাদের কথা বলতে সমস্যা হয়, কথাগুলো জড়ায় যায়, ডিজার্থ্রিয়া। নিস্ট্যাগমাস, দেখা যায় আই বলটা বিনা কারণে কি ডাইনে বায়ে অসিলেটরি মুভমেন্ট করতেছে, ডাইনে বায়ে রিদমিক্যাল নড়াচড়া করতেছে কোনো কারণ ছাড়াই, চোখটা ডানে বায়ে নড়তেছে, এটা হচ্ছে নিস্ট্যাগমাস। ঠিক আছে, নি জার্ক পেন্ডুলার, মানে আমরা কি হয় যে নি জার্কটা আমরা যখন পরীক্ষা করি, একটা মানুষের হাঁটুতে বাড়ি দিলে একটা দোলা দিয়ে কি একটু সামান্য হয়ে থেমে যায়, কিন্তু সেরেবেলার লেশন হইলে তার কি হাঁটু দুলতেই থাকবে দুলতেই থাকবে দুলতেই থাকবে, এটা বলে পেন্ডুলাস নি জার্ক। হ্যাঁ, পেন্ডুলাম ঘড়ির পেন্ডুলাম মতো দুলতেই থাকে। সেরেবেলার লেশনের এটা খুব একটা ভালো ক্লিনিক্যাল সাইন। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমার সেরেবেলার লেশন হইলে হয়। তো এটা রিটার্নেই আসে ভাইবাতে তোমার ডিসডায়াডোকোকাইনেসিয়া, নিস্ট্যাগমাস, আর হচ্ছে তোমার অ্যাটাক্সিয়া আর নিজার, এই চারটা জিনিস একটু জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো এখান থেকে চারটে একটু আলাদাভাবে ভাইবার জন্য পড়লেই আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না। এরপরে কোশ্চেনগুলো আমি খুব একটা ঝামেলা করবো না, এটাই আমার লাস্ট স্লাইড আজকে। দেখো হাইপোথ্যালামাসে কি বলছে ফাংশন, আমরা বলছি হাইপোথ্যালামাসের ফাংশন নেম দ্য কম্পোনেন্টস অফ লিম্বিক সিস্টেম। দেখো রিটেন কোশ্চেনের সাজেশন আকারে তোমরা খালি দেখো যে এই জায়গাগুলো থেকে কি কি কোশ্চেন আসে, খালি বাকিটা মুখস্থই করতে হবে, আমরা রিভিউতে আমি বলেও দিছি জিনিসগুলো কি। হাইপোথ্যালামাসের ফাংশন, লিম্বিক সিস্টেমের কম্পোনেন্ট, ফাংশনটা খুব একটা লাগে না। আর কম্পেয়ার দ্য ফিচার্স অফ, এটা দরকার নেই, 3 নম্বর কোশ্চেনে কোনো দরকার নেই। আর হচ্ছে টেম্পারেচার রেগুলেশন, এটা আমি তোমাদের পড়াই নাই, টেম্পারেচার রেগুলেশনটা না আমি তোমাদের পড়াই নাই, এটা তোমাদের রিভিউতে আমি একটু বলে দিব, নেক্সট ক্লাসটায় আমি একটু সময় নিয়ে টেম্পারেচার রেগুলেশনটা বলে দিব, আর আমি রিটেন সেশনে বলে দিতে পারি। আমার যে নেক্সট একটা রিটেন সেশন হবে, রিটেন সেশনে হচ্ছে আমি টেম্পারেচার রেগুলেশন নিয়ে আলোচনা করে দিব, কিভাবে এটা মেইনটেইন হয় আমাদের বডি টেম্পারেচার, একটা আলাদা চ্যাপ্টার আছে। আচ্ছা, শর্ট নোট অন ফাংশন অফ লিম্বিক সিস্টেম, এটা নিয়ে আসলে শর্ট নোটে তেমন কোনো কিছু লেখার নেই, লিম্বিক সিস্টেম শর্ট নোট আকারে আসতে পারে, লিম্বিক সিস্টেমের আমরা কম্পোনেন্টসটা লিখবো আর হচ্ছে কি ফাংশনটা লিখবো। এই আরো কি আছে দেখো, রেট্রোগ্রেড অ্যামনেসিয়া। আচ্ছা, এটা কি আসলে, এটা আমাদের লিম্বিক সিস্টেমটা যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, আমাদের যদি কোনো কারণে মাথায় আঘাত পায়, ব্রেন ইনজুরি হয়, তো লিম্বিক সিস্টেমে যে কম্পোনেন্ট গুলো আছে, বিশেষ করে হিপ্পোক্যাম্পাস, এটা যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, তো কি হয় যে ইনজুরির সময়ের আগে যে ঘটনাগুলো ঘটছিল সেগুলো তার মনে থাকে না।
হ্যাঁ, সাপোজ তুমি একটা মানুষ আজকে সকালে একটা রোড অ্যাক্সিডেন্ট করে মাথা আঘাত পাইছে, তার হিপ্পোক্যাম্পাস নষ্ট হয়ে গেছে। তো আজকে সকালের আগে কি কি ঘটনা করছিল, তার কি নাম, কয় বউ, কয় বাচ্চা, বাপকে মাকে সব ভুলে গেছে। হ্যাঁ, তো এই এরকম ঘটনাটা বলা হচ্ছে রেট্রোগ্রেড অ্যামনেসিয়া। ঠিক আছে, এরপর সকালের পর থেকে ধরো খাওয়া দাওয়া করতেছে, নাচানাচি করতেছে, ঠিক আছে, রাতে যদি জিজ্ঞাসা করা হয় আপনি আজকে দুপুরে কি করছেন, সেটা কিন্তু সে বলতে পারবে। মানে অ্যাক্সিডেন্টের পর তো সব মেমোরি আছে, কিন্তু অ্যাক্সিডেন্টের আগে মানে ড্যামেজ, লিম্বিক সিস্টেম ড্যামেজের আগে তার কোনো মেমোরি মনে নেই। এটাকে বলা হচ্ছে রেট্রোগ্রেড অ্যামনেসিয়া। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে ডিফাইন স্লিপ। এটা খুব একটা মানে অড টাইপের কোশ্চেন আমার কাছে লাগে, যে এখন আমার ঘুমের ডেফিনেশন দেওয়া লাগবে, এটা খুব বাজে একটা ব্যাপার, বাট কিছু করার নাই, মাঝে মধ্যে আইসা পড়ে। যে স্লিপ ইজ ডিফাইন্ড অ্যাজ আনকনসিয়াসনেস ফ্রম হুইচ দ্য পারসন ক্যান বি অ্যারাউজড। মানে এটা একটা স্টেট অফ আনকনসিয়াসনেস, অচৈতন্য অবস্থা, যেখান থেকে একটা পারসনকে অ্যারাউজড করা যায়, জাগানো যায় বাই সেন্সরি আর আদার স্টিমুলি। তোমারে সুশুরিতেও ঘুমের থেকে উঠানো যাবে, তোমার থাবর মাইরা উঠানো যাবে, ঠিক আছে, যে কোনো লেভেলের স্টিমুলি দিলে তুমি উঠে যাবে। তো এটা টাইপ আছে আবার, যে একটা হচ্ছে স্লো ওয়েভ বা নন আরইএম। নন আরইএম মানে হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট, নন র্যাপিড আই মুভমেন্ট, নন রেম, আমরা বলি নন রেম স্লিপ বা নন আরইএম স্লিপ। একটা হচ্ছে রেম স্লিপ মানে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। তো র্যাপিড আই মুভমেন্ট স্লিপকে আমরা বলি ডিপ স্লিপ, ঠিক আছে, যে ডিপ স্লিপ হলে মানুষের চোখের কি ডাইনে বাই র্যাপিড মুভমেন্ট হয়। এটা কেউ ঘুমের সময় তার সামনে বয়ে থাকলে দেখবা যে এরকমটা হয়। তো রেম স্লিপ আর নন রেম স্লিপ এইভাবে আমরা ভাগ করি, ঠিক আছে। তো হোয়াট ডু ইউ মিন বাই স্লিপ সাইকেল, এটা বেশ অনেকদিন আগের প্রশ্ন, 10 সালের পর আর আসে নাই। তো এটা অ্যাকচুয়ালি আর দরকার নাই, আমি এটা মানে অ্যাডভাইসও করতেছি না যেটা পড়ো, কারণ বাজে জিনিস পড়ে মেমোরি নষ্ট করার কোনো কারণ নেই। কারণ দেখো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে শর্ট নোট মেমোরি। মেমোরি থেকে শর্ট নোট কি লিখবো আমরা? মেমোরি ইজ দ্য রিটেনশন এন্ড স্টোরেজ অফ ইনফরমেশন। মেমোরি ইজ স্টোরেজ অফ ইনফরমেশন ইন আওয়ার ব্রেন। 3 ধরনের মেমোরি আছে, আমি তোমাকে একদিন বলছিলাম, যে শর্ট টার্ম, ইন্টারমিডিয়েট আর হচ্ছে লং টার্ম। শর্ট টার্মটা হচ্ছে যে মিনিটের মধ্যেই যদি তুমি একটা কোনো কিছু মনে রেখে ভুলে যাও, ওটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, যেটা মনে হয় আমাদের সবারই আছে। ইন্টারমিডিয়েটটা হচ্ছে যে কিছুদিন থেকে কিছু সপ্তাহ, ডেজ টু উইকস, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। আর লং টার্ম হচ্ছে সারা জীবন যে মেমোরি থাকে, সেটা হচ্ছে লং টার্ম মেমোরি, ঠিক আছে, যেটা মোটামুটি আমার তো অ্যাটলিস্ট নাই, জানি না অন্য কারোর আছে কিনা, পড়ার ক্ষেত্রে আর কি, অন্য অনেক কিছু আছে। হ্যাঁ, তো আর হচ্ছে মেমোরিতে আমরা কি লিখবো, যে মেমোরি কে স্টোর করে? মেমোরি স্টোর করে হচ্ছে আমাদের হিপ্পোক্যাম্পাস, যেটা মেমোরি স্টোরেশনের সাথে জড়িত। আর আর মেমোরি আরেকটা ধরনের টাইপ আছে, এটা হচ্ছে ডিক্লারেটিভ, আর একটা হচ্ছে স্কিল। স্কিল মানে হচ্ছে সাপোজ তুমি শুয়ে সুদা পড়াইতে জানো, এটা একটা স্কিল। তো তুমি প্র্যাকটিস করো আর নাই করো, তোমরা যখনই শুয়ে সুদা পড়াইতে পড়া হবে, তুমি যদি একবার আয়ত্ত করে ফেলো, তাহলে তুমি সেটা কি বারবার করতে পারবা, এটা হচ্ছে স্কিল মেমোরি। আর একটা হচ্ছে কি ডিক্লারেটিভ, মানে কোনো চিন্তা, কোনো ইনফো, কোনো হচ্ছে যে কোনো অভিজ্ঞতা, সেটা যদি তুমি মনে রাখতে পারো, সেটা হচ্ছে ডিক্লারেটিভ। মানে এই ধরনের থিওরিটিক্যাল জিনিস, যেটা তোমার মনে মানে জাস্ট মুখে বলার, করে দেখানো কিছু নাই, সেটা হচ্ছে ডিক্লারেটিভ মেমোরি। আর মেমোরি স্টোর করে কে? হিপ্পোক্যাম্পাস যে মেমোরি স্টোর করে। সিএসএফ থেকে যদি শর্ট নোট আসে, আমরা হচ্ছে সিএসএফ এর সংজ্ঞাটা দিব, যেটা একটা টিস্যু ফ্লুইড, যেটা থাকে হচ্ছে সেরেব্রাল ভেন্ট্রিকলসে। হ্যাঁ, আর আমরা ফরমেশন দিব, এটা হয় হচ্ছে ল্যাটারাল থার্ড এবং ফোর্থ ভেন্ট্রিকুলার ফরওয়ার্ড প্লেক্সাস থেকে ফরমেশন হয়, কিছু এপেন্ডাইমাস সেল থেকেও আসে। আর সার্কুলেশনটা দিয়ে দিব, সার্কুলেশনটা আমরা অ্যানাটমিতেও করি, অ্যানাটমি থেকে যে সার্কুলেশন আমরা পড়ছি সেটাই আমি এখানে লিখে ফেলবো, শর্ট নোট আমাদের বলা হয়ে যাবে। তো অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, মোটামুটি ভাবে আমার কাছে কাজ এতটুকুই ছিল। তো অনেকগুলো টপিকের এটা নিয়ে আলোচনা, তো নার্ভাস সিস্টেমের টপিকের সংখ্যা আসলে একেবারে কম না। যাই হোক, আমি কোশ্চেন গুলার একটা সাজেশন আকারে দিতে তোমাদের চেষ্টা করছি, যে কি কোশ্চেন আসলে আমাদের অ্যাকচুয়ালি কি কি লিখতে হবে। তো সেই কথাগুলোই তোমাদেরকে বলার চেষ্টা করলাম, তো আশা করি বুঝতে পারছো। তো আবারও সেই পুরোনো কথা, যে যদি কোনোটা বুঝতে অসুবিধা হয়, এই ভিডিও কমেন্ট সেকশনে অথবা এই ভিডিওটা অ্যাক্সেস মেডিকেল স্কুলের হচ্ছে যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপ দেওয়া হবে, সেখানে কমেন্ট সেকশন করে জানাতে পারো। আমি পার্সোনালি চেষ্টা করবো তোমাদের যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অন্যকে ভালো রাখো, নিজেও দারুণ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। এই শীতে বিনা কারণে ঘরের বাইরে বের হয়েও না, কারণ করোনার মনে হয় সেকেন্ড ওয়েভ আসলেও আসতে পারে। দোয়া করি যাতে না আসে, কেউ করোনা আক্রান্ত না হয়, এটাই আমার দোয়া থাকলো।
সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নার্ভাস সিস্টেমের পরের ক্লাস দুটো নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।